তো যাই হোক, আমরা সাইন সিম্বল নিয়ে কথা বলছিলাম। তাহলে এই যে সাইন সিম্বল হচ্ছে হায়ারোগ্লিফিক, যেটি মিশরের একটি প্রাচীন ভাষা, যে হায়ারোগ্লিফিকের মাধ্যমে আমরা প্রাচীন মিশরীয় ইতিহাস বা তাদের যে চর্চাকৃত জ্ঞান বিজ্ঞান এগুলো আমরা জানতে পারি কিছুটা। তবে হায়ারোগ্লিফিককে রিডিং করাটা খুব টাফ। যারা এগুলোর উপর রিসার্চ করেছেন তারা কিছুটা বুঝতে পেরেছেন, যদিও বা পুরোপুরি বোঝা সম্ভব না। আবার কিউনিফর্ম নামে প্রথম লিখিত ফর্ম আবিষ্কার করেছেন মেবি রোমান্সরা, এরকম রোমান সাম্রাজ্য, সভ্যতা কিংবা সুমেরিয়ান এরকম একটা অঞ্চলে কিউনিফর্ম নামে প্রথম লিখিত ফর্ম বেরিয়েছে। এবং প্রত্যেকটা ভাষায় এক একটা সাইন সিম্বল রয়েছে। এবং এই সাইনটা কেন? কারণ ধরুন আমরা যদি মেষ রাশি, যেহেতু আমরা মেষ রাশি পড়েছিলাম গত ক্লাসে, তো ম্যাশের যে বিপদটা মানে বিষয়টা, ম্যাশের টোটালি আমরা এরকম একটা সিম্বল আমরা পাই। কেন এটা পাই, এটা কেন পাই, এটা হচ্ছে সম্পূর্ণভাবে মেষ রাশির সিম্বল। হ্যাঁ, আচ্ছা, এটা এটা কেন? এটা হলো এই যে ম্যাশে যে শিং, দুটো আঙ্গুলের মতো, তার দুদিকে দেখবেন শিংটা বাঁকানো থাকে। ল্যাম যেগুলো আপনারা খেয়াল করবেন দেখলে, সেই শিংটা কিন্তু সোজা না, শিংটা একটু বাঁকানো। এবং এই বাঁকানো শিং এবং সেই মাথাটা ভারী হয়ে যায়, এবং সেই মাথা দিয়ে সে সবকিছুকে তছনছ করে দেয় বা সামনে এগিয়ে যায়। হ্যাঁ, এবং গুঁতো মেরে এগিয়ে যায়। তো এই যে ল্যামের যে একটা তেজ, শক্তি, সামর্থ্য, তার যে একটা নেতৃত্বের গুণাবলী তার মধ্যে থাকে, এই সাইন দিয়ে আমরা অনেক কিছুই বোঝা যায়। প্রত্যেকটা সাইন নিয়ে বা প্রত্যেকটা সিম্বল নিয়ে অনেক রকমের সিম্বলিক রয়েছে। হুম। আমাদের যে কি বলে, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা যাই হোক না কেন, প্রত্যেক সিম্বলিজম, এই সিম্বল নিয়ে আপনি একটা পিএইচডি করতে পারবেন। সিম্বল। আচ্ছা, কারো কি দেখি, আমি একটু একটু সুন্দরভাবে ক্লাসটা আজকে শুরু করার চেষ্টা করছি। সরি, এটা হচ্ছে না। কিভাবে আঁকা যায়? আচ্ছা, এরকম ধরেন আমি একটা শেপ আঁকলাম। এখন এই যে এখানে খুব সুন্দরভাবে আপনারা খেয়াল করবেন, প্রত্যেকটা মসজিদ, মন্দির এরকম দেওয়া থাকে। ধরলাম এটা একটা মসজিদ বা মন্দির বা গির্জা, প্যাগোডা, তাই তো। এখন এখানে কি দরজা থাকে, তাই না? খুব সুন্দর সুন্দর আহ দরজা আঁকা থাকে। দরজাগুলো কেমন? দরজাগুলো সিম্বলিক। আচ্ছা, যাই হোক। উম, আপনাদের ধৈর্য কি আছে এগুলো জানার, বোঝার? ঠিক বুঝতে পারছি না, আসলে ধৈর্য থাকা উচিত। ওকে। যাই হোক, আমি এরকম একটা এঁকে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। খেয়াল করুন, দেখবেন দরজা এরকম দেওয়া থাকে, তাই না? কারণ এটা একটা দরজা। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, আপনারা কি কখনো ভেবেছেন প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মন্দিরে যে চূড়া, ধরেন এটা একটা এরকম একটা ত্রিকোণাকার বিশাল মঠ থাকে, উপরে এরকম অনেকগুলো সাইন সিম্বল থাকে। এটা একটা ইয়ামা গির্জা, একটা বাড়ির মতো এভাবে দিয়ে সুন্দরভাবে যিশুর সাইন থাকে। বুদ্ধদেবের যে প্যাগোডা, সেই প্যাগোডা গুলো এরকম গম্বুজ আকৃতি, কেন এগুলো করা হয়? কখনো ভেবেছেন? কারো উত্তর আছে দেখি, বলুন তো, কেউ জানলে কারো কাছে। ধর্মীয় বিষয়গুলো আর কি। সেখানে প্রত্যেকটা জানালা শেপ, এবং যখন যিনি ইয়ে করে ওই ইমামতি যিনি করেন, দেখবেন উনি যখন দাঁড়ায় তার পিছনের ব্যাকগ্রাউন্ডটার একটা শেপ থাকে, ছোট্ট একটা ইয়ের মতো। এরকম দেখবেন, সরি, এই শেপটা থাকে ঠিক এরকম, এরকম করে থাকে আর কি। যাই হোক, জানালাগুলো, ইভেন ওই প্রতিষ্ঠান বা এর মন্দির মসজিদের জানালাগুলো, তাদের যে ভিতরকার ইন্টেরিয়র ডিজাইন সবসময় এইরকম।
তো এগুলো আমাদের ভাবতে হবে, এগুলো না ভাবলে কিন্তু আপনি সিম্বলিজম শিখতে পারবেন না। সিম্বল প্রত্যেক ধর্মে রয়েছে, প্রত্যেক রিলিজিয়নে সিম্বলিজম প্র্যাকটিস করেন, গোচরে হোক অগোচরে হোক অবচেতনে হোক যেভাবে হোক। তারা এগুলো এগুলো কিভাবে আসছে, এগুলো তারা প্রাচীনকাল থেকে এগুলো তুলে আসছে। এবং প্রত্যেকটা ধর্মের, যেমন এই যে ওমকার, আমরা এটাকে বিভিন্নভাবে আমরা এটা লিখে থাকি, এটা বৌদ্ধ ধর্ম এবং সনাতন জৈন সবাই ব্যবহার করে এটা। এই সিম্বলটা সৃষ্টির পেছনে তো কিছু না কিছু ব্যাপার রয়েছে এবং এখানে অনেক কিছুই আছে। তারপরে যেমন ধরেন ইসলামের মধ্যে দেখা যায় কি তারা চাঁদ তারা কে ব্যবহার করছেন, একটা চাঁদ একটা স্টার, এটা একটা সিম্বলিজম ইউজ করে। যীশু খ্রিস্টের ক্ষেত্রে যিশুর যে এভাবে যে তাকে যে কি বলে শুলে ইয়ে করা হয়েছিল, সেরকম একটা সিম্বল থাকে সেখানে। আবার এই স্বস্তিকা চিহ্ন, যেমন তৎকালীন সময়ে আপনার এই জার্মানি এরাও কিন্তু স্বস্তিকা চিহ্ন ব্যবহার করতেন। বিভিন্ন দেশে অলরেডি এগুলো ইউজ হয়, আপনি ইন্দোনেশিয়া বলেন নানান ভাবে। তারপরে এই যে আজকে যে ইসরায়েল, সেখানে দেখবেন এরকম তাদের যে পতাকা, সেই পতাকার মধ্যেও কিন্তু এরকম একটা সিম্বল কাজ করে, হ্যাঁ, ট্রায়াঙ্গেল, দুটো দুটো মানে ত্রিভুজ পরস্পর সমন্বয়ে, হ্যাঁ। তো প্রত্যেকটা পতাকারই এক একটা সিম্বল রয়েছে এবং এই সিম্বলের পেছনে কিন্তু এরকম পৃথিবীতে হাজারো হাজারো সিম্বল রয়েছে। কেমন হাজারো হাজারো সিম্বল রয়েছে, প্রত্যেকটা সিম্বল লক্ষ লক্ষ, হাজার না আরো বেশি, লক্ষ লক্ষ সাইন সিম্বল রয়েছে এবং প্রত্যেকটা সাইন সিম্বল এক একটা বিষয়কে ইন্ডিকেট করে। এবং প্রত্যেকটা সিম্বলের মধ্যে লুকিয়ে আছে এক একটা জ্ঞানের মহাজগৎ। ওই সিম্বল গুলো যিনি জানেন, যিনি এটার ঊর্জাটা বুঝতে পারেন, অর্থটা নিরূপণ করতে পারেন, তিনি এটার ভেতরে ডুব দিতে পারেন, আর তিনি সেখান থেকে শক্তিটাকে নিজের মধ্যে আত্মস্থ করে নেন। এখানে রুমা সেনগুপ্ত আছেন, আচ্ছা। রুমা সেনগুপ্ত, আপনি যখন রেকি প্র্যাকটিস করছেন, রেকিটাও তো প্রচুর সিম্বলিক, সেখানে অনেকগুলো সিম্বল আছে স্টেজ হুম টুতে, হুম হুম, থার্ড অনেক স্টেজে। সিম্বল আছে। হুম করুণা রেকি, হোলিফায়ার রেকি, যত রকমের রেকি আছে আর কি, কুণ্ডলী হুম রেকি, সব রকমের রেকির মধ্যেও অনেকগুলো সিম্বলের এনার্জিকে ইনপুট করা থাকে। তো হুম হুম সেগুলোকে আনলক করতে হয়, আনলক করে নিজে প্র্যাকটিস করে সেগুলোর মধ্যে আত্মস্থ হতে হয়, একাত্মতা হতে হয়, এগুলোকে সিল্ড করতে হয়, তখন এটা কাজ করে। আবার আমরা মহর্ষি সালভিক নামে একজন ব্যক্তির নাম আপনারা শুনবেন কখনো, যদি আপনারা হিলিং মডালিটি নিয়ে কোর্স করেন, সেক্ষেত্রে হুম হুম। দেখবেন এই সালভিক লক্ষ লক্ষ এরকম প্রচুর মানে মন্ত্র থেকে সিম্বলের জনক আছে, উনি, ওনাকে ধরা হয় এক ঋষি সালভিক। তো এই প্রচুর সিম্বল উনি ক্রিয়েট করেছেন আর কি। এই সিম্বল গুলো আজকে যত ধর্মে যত রকমের ব্যবহারে সিম্বল গুলো আমরা ইউজ করি, সবকিছুই ওনার ওনার থেকেই এগুলোর উনি ক্রিয়েটর। এটা অনেক গল্প আছে, সেটার দিকে যাচ্ছি না। তো যাই হোক, এরকম প্রচন্ড সিম্বল আমরা দেখতে পাই। ওমকারকে ভাঙলে এটা দিয়ে আবার আরেকটি সিম্বল, এটাকে যখন প্রত্যেকটা অংশকে ভাঙা হয় নাদ, সেটা দিয়ে একটা সুন্দর সিম্বল হয়। যেমন যেন ইসলামে যেটাকে আল্লাহু বলা হয় থাকে। আমি জানি না আমি সঠিক লিখছি কিনা, সুবা ঠিক লিখেছি? স্যার উপরে আরেকটা রেফ হবে। এটা এখানে, হ্যাঁ ঠিক আছে না? হুম। আচ্ছা, এইরকম আছে। আবার ধরো এরকমও আমি ঠিক আঁকতে পারছি না আর কি, এখানে এরকম ভাবে লেখা হয় মনে হয়, নাকি কি জানি কি। তো এই যে শব্দ, এক একটা শব্দ ঠিক আছে, এই শব্দটাকে আরবি কিভাবে প্রকাশ করা হয়, কিন্তু এটাও প্রকাশ এমন ভাবে করছে যে এটা একটা সিম্বলিক, একটা সিম্বল হয়ে যাচ্ছে। এবং এই সিম্বলের মধ্যেও প্রচুর এনার্জি রয়েছে, স্পিরিচুয়াল এনার্জি, ঈশ্বরের শক্তি, আল্লাহর শক্তি এখানেও কিন্তু নিহিত আছে। তাই এই ধরনের সিম্বলের সাধনা যারা করছেন বা এটা নিয়ে যারা চর্চা করছেন, তাদের ভিতরে ওই স্পিরিচুয়াল এনার্জিটা চলে আসে, বা একটা সময় তিনি এটাকে ধরতে পারেন। ক্যাচ রিসিভারটা ভালো হয়, ফ্রিকোয়েন্সি ভালো হলে রিসিভিংটা ভালো হয়। আপনি রেডিওতে যখন টিউনিং করেছেন না, আমরা যখন টিউনিং করি তখন এক একটা স্টেশন আসলে কত ফ্রিকোয়েন্সিতে আমরা কাঁটাটা যখন যাই সেখানে চ্যানেলটা ধরে, আর চ্যানেলটা ধরলে কি হয়, আমরা এক একটা বাণী শুনতে পাই, এক একটা চ্যানেল ধরে আর কি। আবার ফ্রিকোয়েন্সিটা একটু নড়ে গেলে তখন আমরা শুনতে পাই না, শুধু নয়েজ আসে। বিষয় হচ্ছে এরকম। সো আমাদের এই ফ্রিকোয়েন্সিটা যখন মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির সাথে একীভূত হয়ে যায়, মহাবিশ্ব তো কাঁপছে প্রতিনিয়ত, কমপ্লিট প্রতিনিয়ত কাঁপছে প্রত্যেকটা বস্তুকণায় মহাবিশ্বের। তাহলে মহাবিশ্বের যে কম্পনের সাথে যদি আমার নিজের চিন্তার কম্পনগুলোকে আমরা একাত্ম করতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা মহাবিশ্বের যে জ্ঞান বিদ্যাগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে চারিদিকে, সেগুলোকে আমরা রিসিভ করতে পারি। এবং এই রিসিভটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের, বিভিন্ন ভাষায় বিভিন্ন বলে, কেউ বলে ধ্যানে পেয়েছেন, কেউ বলে ওহী নাজিল হয়েছেন, যে যেভাবে বলে আর কি।
এই বিষয়টা হচ্ছে এরকম, ফ্রিকোয়েন্সিটা আমাদের টিউনিং করতে হবে সবার। তো যাই হোক, আমি এটা নিয়ে একটা বেসিক কথা বললাম, আপনারা এগুলো নিয়ে ভাববেন সিম্বলটা কেন হলো এরকম, এটা আমরা ভাবি না। আমার মনে হয় না খুব কম মানুষ ভেবেছে মন্দিরগুলো আচ্ছা এরকম কেন, কেন এরকম, এটার ব্যাখ্যা কোথায়, মন্দিরের ভেতরের গম্বুজ আকৃতি কেন, আবার অনেক সময় গম্বুজ থাকে না ভেতরে। আমি কয়েকজনকে প্রশ্ন করেছিলাম, একজন বলেছিল প্রাচীনকালে আসলে আহ সাউন্ড ছিল না, মাইক্রোফোন বা মাইক বা সাউন্ড বক্স ছিল না, তখন শব্দটা শোনার জন্য গম্বুজ আকৃতি ব্যবহার করা হয়েছে যাতে ওটা প্রতিধ্বনিত হয়ে আপনার চলে আসে আর কি, বা ওদের ভিতরে শোনা যায়। তো এই ব্যাখ্যাটা আমার কাছে ইলজিক্যাল, অযৌক্তিক মনে হয়েছে। আহ, আচ্ছা, এটা অযৌক্তিক ইয়াটা, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সব জায়গায় এগুলো আপনি দেখতে পাবেন। তো যাই হোক, আমরা যে 60 গম্বুজ মসজিদ নাম শুনেছি, বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, বাংলাদেশে খানজাহান আলী তৈরি করেছেন, এরকম অসংখ্য, প্রত্যেকটা মসজিদে মিনার, অনেক উঁচুতে মিনার, সেটা মিনারটা দেওয়া হতো ওখান থেকে ডিক্লারেশন হতো, এখানে অনেক উঁচুতে উঠে মানুষ বলতেন একটা সময়। তো এরও আগে, বহু আগেও কিন্তু অলরেডি এই ধরনের সাইন সিম্বল গুলো ছিল। ঠিক আছে, তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা যে সিম্বল গুলো শিখছি এটা যে সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল সিম্বল, সেই সিম্বল গুলো বিভিন্ন রাশিকে আমরা ইন্ডিকেট করি। হ্যাঁ, ওকে, তো আমরা বিভিন্ন রাশি মালা দেখতে পাবো, সেখানে আমরা আমাদের আহ রাশির ব্যাপারগুলো এখন আসবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম, কারো কোনো প্রশ্ন যদি থাকে গত ক্লাসের উপরে আমাকে বলতে পারেন, না থাকলে আমরা শুরু করি তাহলে। আছে কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি আছে? বিজয় দেবনাথ, শ্বেতা, সাধারণত বিঘ্ন। আচ্ছা, আমাদের একজন মনে হয় অ্যাবসেন্ট আছে, কি জানি অ্যাবসেন্ট। আচ্ছা, দু একজন অ্যাবসেন্ট আছে, ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা শুরু করছি। রাশিগুলো নিয়ে অনেকেই যারা পুরনো স্টুডেন্ট তারা জানেন অনেকটাই, তো তারপরে আমরা নতুনদের জন্য একটু ভিন্ন আঙ্গিকে এবং একটু ডিটেলসে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তাহলে একটু উপভোগ করুন সবাই। আজকে যে আমরা আমরা তো গত ক্লাসে মেষ রাশি সাইন সিম্বল জানলাম, আজকে আমরা বৃষ রাশির সাইন সিম্বল নিয়ে বা টোটালি বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, কেমন? আজকে হচ্ছে আমরা তরাস, TAURUS, তরাস। তরাস মানে হচ্ছে বৃষ রাশি, যার বাংলা অর্থ হচ্ছে বৃষ রাশি। রাশি কেন হয়েছে এটা আমরা আগে বলেছিলাম, সূর্য যখন পৃথিবী কেন্দ্র করে ঘুরে, এটাকে আমরা বলি জিওসেন্ট্রিক কনসেপ্ট থেকে। এই কারণে সূর্যের সেই গতিপথ বা ইক্লেপটিককে, বিষুবরেখা, এটাকে আমরা 12টি ভাগে ভাগ করি, 360 ডিগ্রিকে আমরা সুন্দর করে ভাগ করেছি। তো এই জন্য সেখান থেকে 12টি রাশি পেয়েছি। আবার আমাদের যে তত্ত্ব, বিভিন্ন রকমের পঞ্চতত্ত্বের কথা আমরা বলেছিলাম, ক্ষিতীয় তেজ মরুদ্গম, হুম, সেই তত্ত্বগুলো আমরা জেনেছি। আমরা জেনেছি আপনার বিভিন্ন রকমের ডিরেকশন, দিকটাও আমরা জেনেছি, দিকটাও একটু দেখে রাখি আমরা। দিকটা কিরকম, যেমন ধরলাম এটা আমি একটা ছক আমি আঁকলাম, বাংলা এই পূর্ব ভারতীয় যে সিস্টেম আর কি, সেই সিস্টেমে আঁকলাম। তো এখানে যে দিকটা, দিক বলতে এরকম যে ধরুন আমাদের প্রথমে যে রাশিটা, এটা হলো মেষ রাশি, যার দিকটা হচ্ছে ইস্ট। আমরা দিক আমরা একটু আমাদের এটা জানতে হবে, ইস্ট এটা হচ্ছে পূর্ব দিক। আর এটা পূর্বের পরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সাউথ। ইস্ট সাউথ মানে পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, এভাবে আমরা সবাই শিখবো। পশ্চিম এটা হলো ওয়েস্ট, এটা ভৃগুনন্দী নাড়িতে অত্যন্ত কাজে লাগবে। আর এটা হচ্ছে নর্থ। ঠিক আছে, তাহলে এটা 4টা দিক জানলেই হয়, এভাবে ক্রমান্বয়ে পরপর আসবে। তাহলে কিভাবে, যেমন তাহলে দক্ষিণ, এটা হলো দক্ষিণ, এটা হলো সরি পূর্ব, এটা হচ্ছে পূর্ব, আর দক্ষিণ, এরপর হচ্ছে আমাদের পশ্চিম এবং উত্তর। এটা হচ্ছে রাশির 3টা দিক, কোন রাশি কোন দিকে অবস্থান করে আর কি। আবার ক্রমান্বয়ে আমাদের একইভাবে আসবে, কেমন কিরকম, এটা হচ্ছে পূর্ব, এটা হলো দক্ষিণ, এটা হলো পশ্চিম, আর এটা হচ্ছে উত্তর। আবার ক্রমান্বয়ে আগের মতে আসবে পূর্ব,
যারা নতুন তারা একটু ভালো করে দেখুন, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর। অ্যাস্ট্রোলজি ক্লাস বারবার করতে হয়, করলে পরে আপনার এটা একদম ঠোঁটস্থ হয়ে যাবে। তাহলে পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর। হ্যাঁ, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর। ওকে, এবার মুখস্থ হয়ে যাবে, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর। তো এভাবে আপনি যখন মুখস্থ হয়ে যাবে ক্রমান্বয়ে, তখন দেখবেন আমরা একটা ট্রায়াঙ্গেল যদি আমরা ড্র করি, একটা ট্রায়াঙ্গেল কিরকম ট্রায়াঙ্গেল ধরলাম, এটা এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এই ট্রায়াঙ্গেলটাকে আমরা এভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, বসানোর পরে যদি আমরা এটাকে একটু আহ কালারিং করে নিই, খেয়াল করুন আমাদের এটার যে অ্যাঙ্গেল গুলো, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা, এটা একটা দিক পাচ্ছে, এখানে দক্ষিণ যেটা আরেকটা অ্যাঙ্গেল পাচ্ছে, এবং আরেকটা এখানে অ্যাঙ্গেল পাচ্ছে। তার মানে সবসময় যে 1, 5, 9, এই যে ঘরগুলো, এটাকে নাম্বার বলা হচ্ছে, মানে 1 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর, যেটাকে আমরা বলি ট্রাইন বলি, আমরা ইংলিশে ট্রাইন বলি। হ্যাঁ, বাংলায় বলি ত্রিকোণ, বাংলায় বলি আমরা ত্রিকোণ। তো ত্রিকোণ মানে হচ্ছে 1, 5, 9, এটা আমাদের বিএনএন বলেন বা বেদিক বলেন বা আপনার কেপি, যেখানে যে ব্রাঞ্চে বলুন না কেন, এই ট্রাইনের গুরুত্ব অত্যন্ত বেশি। কেন গুরুত্ব বেশি? কারণ এগুলো হচ্ছে সেম সেম তত্ত্বের সেম সেম ডিরেকশন। যেমন ধরুন এখানে আমরা মেষ রাশি তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব, আবার এদিকে 5 নাম্বার যে রাশি অর্থাৎ সিংহ রাশি, সেটাও অগ্নিতত্ত্ব, ধনুরাশি এটাও অগ্নিতত্ত্ব, মানে একই তত্ত্ব, সেম ডিরেকশন, মানে হচ্ছে একই তত্ত্ব, একই দিক, পূর্ব দিক, সবগুলোই পূর্ব দিক। শক্তিটা আলাদা আলাদা, কোনোটা হচ্ছে আপনার স্থির, কোনোটা হচ্ছে দ্বৈত, কোনোটা হচ্ছে চর। যেমন ধরুন মেষ রাশি হচ্ছে চর, তারপরে হচ্ছে আপনার এই সিংহ রাশি হচ্ছে স্থির, আর ধনু হচ্ছে দ্বৈত বা ডুয়ালিটি স্বভাবের থাকে। ঠিক আছে, দ্ব্যর্থক বলে অনেকে, যে যে নামে বলে। তাহলে এই 1, 5, 9 এর গুরুত্বটা সর্বাধিক, এবং এই 1, 9, 5 হচ্ছে আমাদের জীবনের একেবারে প্রথম দিক। আমাদের টোটাল সার্বিক পরিস্থিতি জানার জন্য 1, 5, 9কে বেশি বেশি দেখতে হয়। যদি ওয়ান যদি লগ্ন হয়ে থাকে, তাহলে পঞ্চম, নবম, পঞ্চম এবং নবমের সাথে ওয়ানের কানেকশনটা অত্যন্ত মারাত্মক, এবং এদের প্রভাব আমাদের সবচেয়ে বেশি। দেখবেন অনেকে অনেক জ্যোতিষী করেন, তারা রেমেডি সিলেকশনের ক্ষেত্রে বলে কি 1, 5 এক লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি কে রয়েছে, বর্তমানে কি দশা চলছে, সেই ত্রিকোণপতি দশা যদি চলে, তাহলে ওই মুহূর্তে ওই রকমের তার রিলেটেড একটা স্টোন দিয়ে দেয়। এটা আসলে সঠিক না, এটা একদম সম্পূর্ণ ভুল প্রসেস। এটাতে আরো অনেক গভীর কেপিতে এটা খুব ভালো। কেপিতে যে আমরা ফোর্থ ফল সিগনিফিকেটর যেটা রয়েছে, মানে প্রত্যেকটা প্ল্যানের যে সিগনিফিকেটরস, সে অনুযায়ী আমাদেরকে সিলেকশন করতে হয়। এবং ওই সিগনিফিকেটরস শুধু দেখলে হবে না, ওই সিগনিফিকেটর আমার নবাংশে কি অবস্থায় রয়েছে, ওই সিগনিফিকেটর যে নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রপতি কি আমার ভালো হাউসকে কানেক্ট করছে কিনা, সবকিছু জাজ করেই আপনার আপনার এবং সে যে কি দশা চলছে, সে অনুযায়ী তার বর্তমান কি চাহিদা, সে অনুযায়ী দিতে হয়। অনেকগুলো বিষয় আছে এখানে, অনেকগুলো সেকশন আছে, সবগুলো সেকশন জাজ করে তবেই আমাদের রেমেডি সিলেকশন করতে হয়। আবার রেমেডি মানে এই নয় যে আমি একটা স্টোন দিয়ে দিলাম, একটা পাথর সাজেস্ট করলাম, এইটাই আমাদের চূড়ান্ত রেমেডি না। মনে রাখবেন, প্রাচীনকালে ঋষির মনীষীরা যখন অ্যাস্ট্রোলজি করতেন, তখন তারা এই সকল স্টোন ফেস্টোন এগুলো কিচ্ছু ছিল না। তারা স্পিরিচুয়ালি এগুলোকে, কার্মিক ডেটকে তারা এগুলো ইয়ে করতেন, মানে খণ্ডাতেন বা এগুলো নিয়ে কাজ করতেন আর কি। এটার জন্য তারা বিভিন্ন রকমের মেডিটেশন, পূজা পার্বণ এবং যাগযজ্ঞ এগুলোর বিধান করতো। আচ্ছা, তো যাই হোক, এই যে ট্রাইন, প্রত্যেকটা জায়গায় একটা ট্রাইন কিন্তু তৈরি হবে, ত্রিকোণ কিন্তু তৈরি হবেই হবে। কিরকম? যেমন আমি যদি এখন সাউথ বলি, সাউথ যদি আমি ফার্স্ট হাউস ধরে নিই, তাহলে আমার যে ত্রিকোণটা আমি পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম, মানে 1, 2, সরি, তখন হয়ে যাবে এটা এরকম গেল। ঠিক আছে, এখানে একটা ত্রিকোণ পেয়ে গেল, এটাও একটা ত্রিকোণ। ওকে, তাহলে আবার যেমন ধরি ওয়েস্টকে যে চিন্তা করি, সেটা একটা ত্রিকোণ পাবো, এটা এখান থেকে এখানে আসবে, এটা একটা ত্রিকোণ পেয়ে গেল। আবার এই নর্থ গুলো যদি ধরি, এটা একটা ত্রিকোণ, এটা একটা ত্রিকোণ হয়ে গেল। তো ওভারঅল আমরা যদি বলি যে এই ত্রিকোণগুলোকে আমরা 4টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে 1, 5, 9, এটাকে আমরা বলি হচ্ছে ধর্ম ত্রিকোণ। ঠিক আছে, ধর্ম ত্রিকোণ বলি আমরা।
তারপর 2 দিয়ে যদি হিসাব করি, 2, 6, 10, ধর্ম ত্রিকোণ, এটাকে বলে অর্থ ত্রিকোণ। আবার আমরা 3, 7, 11, এটাকে আমরা বলি কাম ত্রিকোণ। তারপরে আমরা বলি 4, 8, 12, এগুলোকে আমরা বলি মোক্ষ ত্রিকোণ। তাহলে আমরা 4 ধরনের ত্রিকোণ পাচ্ছি: ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ, মোক্ষ ত্রিকোণ। কাম ত্রিকোণ কেন বলা আছে আমরা যদি একটু খেয়াল করি, দেখুন এখানে প্রত্যেকটা বিষয়, ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে আমাদের এই গতানুগতিক রিলিজিয়ন না। আমরা যেটা চর্চা করি যে বিলিফ, সেটা হচ্ছে রিলিজিয়ন, এটা করতে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন বিলিফ ছাড়া আর কিছু না। কিন্তু অ্যাকচুয়াল ধর্মটা কি? যেমন ধরেন, আপনি সত্য কথা বলছেন, মানুষ হিসেবে আপনার সত্য কথা বলা উচিত। এটা আপনার জন্য একটা স্বভাবজাত ধর্ম, এটা প্রত্যেক মানুষকে করা উচিত। সেই ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পৃথিবীর হাজারো ধর্মের মানুষ হোক, সত্য বলা সবার জন্য ভালো। এটাই ধর্ম। এটাকে বলা হচ্ছে পিওর রিলিজিয়ান, যেটা এমন একটা বিষয় যেটা সকল মানুষ, পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয়, 800 কোটি মানুষ মানতে বাধ্য। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ধর্ম, স্বভাবজাত ধর্ম যাকে বলা হয়। কি কি স্বভাবজাত ধর্ম? যেমন আমরা জীবেদের ক্ষেত্রে কতগুলো বিষয় সবার ক্ষেত্রে থাকে। এটা হচ্ছে আহার, নিদ্রা, আমরা ভয় পাই, ঠিক আছে, আমরা আমাদের বংশবৃদ্ধির জন্য মৈথুন ক্রিয়া করি। তাহলে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলোকে দেখবেন মহাভারতে খুব সুন্দরভাবে এগুলোকে আমরা কি বলা হয়, এগুলোকে আমরা স্বভাবজাত বিষয় বলি। আহার, নিদ্রা, ভয়, মৈথুন প্রত্যেক মানুষ, প্রাণী সকলেই করে। এগুলো শেখার জন্য আপনাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়তে হয় না। আপনার খিদে লেগেছে, আপনি খাবেন, এটাকে খাওয়ার জন্য আপনাকে কেউ ক্লাস করার দরকার নেই, কেউ কোর্স করানোর দরকার নেই, কেউ নলেজ দেওয়ার দরকার নেই। জন্ম থেকে আপনি খাবেন। একটা বাচ্চা শিশু জন্মের পর থেকে মায়ের স্তন পান করে, কিন্তু সে, তাকে কিন্তু কেউ শেখায় না যে বাবা এভাবে মায়ের স্তন খেতে হবে, টানতে হবে, তাহলে তোমার কাছে তুমি দুধ পাবে। ওটা তার ব্রেনে ইনস্টিংক্ট করা থাকে। ওইটাকে বলা হচ্ছে ধর্ম। ঠিক আছে। একইভাবে আমরা যখন টায়ার্ড হয়ে যাই, আমরা নিদ্রা নিদ্রা যাপন করি। তারপরে আমরা কোনো কিছু প্রকৃতির বিরূপ দেখলে আমরা ভয় পেয়ে যাই। হ্যাঁ, মৈথুন ক্রিয়াও করে, এগুলো প্রাণীরাও করে, মানুষরা করে। শুধু হচ্ছে স্টেজগুলো ভিন্ন। প্রাণীরা করে একদম বনে বাজারে রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে, আর মানুষ করে, মানুষ মৈথুন ক্রিয়া করছে একটা ছোট্ট, মানে নিজের বাসায় আর কি। অর্থাৎ বলা যায়, এগুলো অনেকে বলেন বিভিন্ন সাধুরা, যে অট্টালিকা প্রাসাদে। ঠিক আছে। কেননা মানুষ কিছুটা সভ্য হয়েছে বলেই সেটা আড়ালে করে। আর প্রাণীরা সভ্য নয় বলে তারা জনসমক্ষে করে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এগুলো হচ্ছে আমাদের একদম স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য। এগুলো প্রত্যেকের থাকবে, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ধর্ম। আর আমরা যে যা পালন করি রিচুয়াল গুলো, এগুলো হচ্ছে মতবাদ। ওগুলো হচ্ছে আপনার বিভিন্ন রিচুয়াল, মতবাদ, বিভিন্ন কালচার, সংস্কৃতি থেকে উঠে আসছে, বিশ্বাস থেকে উঠে আসছে। যেখানে বিলিফ নেই সেখানে কালচার নেই, যেখানে কালচার নেই সেখানে ওই রকম ধর্ম মতবাদও নেই। এবং ওগুলোর প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা মতবাদের এক একজন স্রষ্টা রয়েছে। ঠিক আছে। ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, তিনি একজন ব্যক্তি রয়েছেন যিনি এটাকে প্রচার করেছেন। আবার খ্রিস্টানের যে প্রচারের একজন প্রচারক রয়েছে, যাকে আমরা ইয়ে বলি, মানে ওটাকে জনক বলি বা প্রচারক বলি আর কি। হ্যাঁ, জৈন ধর্ম, মহাবীর, এরকম অনেক অনেক রয়েছে। গুরু নানক শাহ, মানে এটা কি শিখ ধর্ম। সনাতন বৌদ্ধ ধর্ম, বুদ্ধদেব থেকে আসছেন, গৌতম বুদ্ধ, ভগবান বুদ্ধ থেকে আসছেন। তো একইভাবে প্রত্যেকটা এরকম বিশাল এক একজন ইয়ে থাকে। সনাতন ধর্ম, যেটি সনাতন হচ্ছে অত্যন্ত প্রাচীন হওয়ার কারণে ওটার একক কোনো ব্যক্তি নাই, একক কোনো প্রচারক নাই। ওটা হচ্ছে বিভিন্ন মুনি ঋষিদের থেকে প্রাপ্ত যে নলেজ, যে বিশ্বাস, বিলিফ, ওগুলো থেকেই মিলেই হচ্ছে সনাতন ধর্ম। এই কারণে সনাতন ধর্ম সকল হিন্দু, আপনার জৈন ধর্ম, মহাবীর, ভারতীয় যা যা রয়েছে সকল মিলেই সনাতন ধর্ম। আবার হিন্দু ধর্ম একটু আলাদা। হিন্দু ধর্ম কিরকম? হিন্দু হচ্ছে যারা সিন্ধু নদীর তীরে যারা ছিলেন, তাদের যে আচার রিচুয়াল গুলো ছিল, সেগুলো থেকেই যে ধর্ম, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। এবং এগুলোর সাথে অনেকটাই সনাতনের সাথে মিল, যার কারণে অনেকে মনে করে সনাতন ধর্ম যেটা, হিন্দু ধর্ম একই কথা। আসলে এটা আপাতভাবে হলেও কিন্তু ইন্টারনালি অনেক ডিপলি এটা ভিন্নতা আছে। এখানে আবার আর্য অনার্যের একটা বিষয় রয়েছে। আর্যদের ধর্ম ছিল একরকম, তারা যাগযজ্ঞ করতেন। আর অনার্য যারা ছিল তারা বিভিন্ন রকমের আহ শাখার বিভিন্ন পূজার পার্বণ করতেন, যেখানে মূর্তি পূজার একটা বড় ফ্যাক্ট পৌরাণিক যুগ থেকে আসছে আর কি। এই আর্য অনার্যের একটা সমন্বয়ে আমরা শঙ্কর জাতি, বাঙালি জাতিটা আমাদের সৃষ্টি হয়েছে। যার কারণে আমাদের ধর্মে, মানে বিশেষ করে এই সনাতন ধর্মে
যেমন নিরাকারবাদী রয়েছে, সাকারবাদী রয়েছে, একেশ্বরবাদী রয়েছে, বহিশ্বরবাদী রয়েছে, বৃক্ষ লতাপাতা পূজা করার মতো মানুষ রয়েছে, আবার একেবারে নাস্তিক প্রকৃতির মানুষও রয়েছে সনাতন ধর্মে। যেমন আমরা যদি বলি চার্বাক, মুনি চার্বাক, যে চার্বাক হচ্ছে উনি বাস্তবিকভাবে অ্যাকচুয়ালি নাস্তিকতা প্রচার করেছেন। অর্থাৎ তিনি বলেছেন হোয়াই মানে গড নট এক্সিস্ট, গড ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, পৃথিবীতে আছে যা তুমি খেয়ে যাও। এই জন্য বলছে যে ঋণম কৃত্যা ঘৃতং পিবেত, ঋণ করে হলো ঘি খাও। তুমি মারা গেলে তুমি আর কোথায় যাবে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের তো সরাসরি। এই যে কবিরাও বলেছেন অনেক কথা। তো এই চারবাক থেকে শুরু করে আমাদের এরকম অনেক বড় বড় ধুরন্ধর পণ্ডিত নাস্তিকদের আবির্ভাব হয়েছে, এবং তখন মানুষ তাদেরকে পুজো করতো, তখন মানুষ তাদের দ্বারা প্রভাবিত হতো। ঠিক আছে। আবার দেখা গেল কি মানুষ যখন আজ থেকে বহু বছর আগে যখন ভগবান বুদ্ধ, প্রায় 3000 ইয়ার্স আগো, যখন ভগবান বুদ্ধ এসেছিলেন, তিনি যখন অহিংস নীতি প্রয়োগ প্রচার করেছিলেন, জীব হত্যা মহাপাপ, এইগুলো বিষয়গুলো, শান্তি, ধ্যান, মেডিটেশন, মানুষের মাঝে হিংস্রতা, হিংসাহীন, তখন মানুষ প্রচুর বুদ্ধিস্ট হয়ে যাচ্ছিল, কনভার্ট হয়ে মানুষ বৌদ্ধ ধর্মের, বৌদ্ধের দর্শনে ভাবিত হয়ে গেছে। আবার যখন আদিগুরু শঙ্করাচার্য এসে বেদকে আবার পুনরায় প্রচার করেছেন সঠিকভাবে, তখন আবার কিছু মানুষ এইখানে বেদজ্ঞ বা বেদোক্ত কর্ম শুরু করেছেন। তো এইভাবে যুগ যুগে ধরে চলতে থাকে। আবার যখন দেখা গেল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছিলেন, তখন আরবিক রাষ্ট্রে মানুষ তৎকালীন ওনার দ্বারা প্রভাবিত হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, এবং এটা বিভিন্ন শহরে, দেশে, বিভিন্ন বিদেশে, নানান দেশে ছড়িয়ে গেছে। আবার খ্রিস্টান যখন এসেছেন, খ্রিস্টান মিশনারি যারা এসেছিল, আমাদের বাঙালিরা, মানে বাঙালিরা আসলে খুবই চমৎকার একটা মানুষ। সেটা হচ্ছে তারা সবসময় যে যেভাবে তাদেরকে ধাবিত করে সে সেভাবেই ভাবিত হয়। মানে কারণ নিজস্ব বেসমেন্ট না থাকার কারণে, বা এটার বলা যায় মূর্খামি কিংবা জ্ঞানের অভাবের কারণে, তারা সবসময় বিভিন্ন জায়গায় আজকে এটা কালকে ওটা পশু সেটা এভাবেই তারা চলে আর কি। এবং ইভেন এখনো কালচারগুলো, আমাদের কিন্তু নিজস্ব কালচারগুলো দিন দিন আমরা ভুলে যাচ্ছি, ওয়েস্টার্ন কালচার দ্বারা আমরা সবসময় প্রভাবিত হচ্ছি। তো যাই হোক, কথা প্রসঙ্গে অনেক কথাই আসে, এগুলো বলে যাচ্ছি যে আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক ক্রিয়া। তো ধর্ম ত্রিকোণ মানে হচ্ছে একটা মানুষ জন্ম হওয়ার পরে তার যে বিষয়গুলো আমরা দেখি, যেমন প্রথম হচ্ছে তার দেহ, যেটাকে আমরা প্রথম লগ্ন ভাব বা লগ্ন ফার্স্ট হাউস বলে থাকি। দেহ, মন, মানসিকতা, টোটাল ফিল বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট হাউস। পঞ্চম থেকে আমরা কি দেখাই, পঞ্চম থেকে তার শিক্ষা দীক্ষা, পঞ্চম থেকে পুত্র সন্তানাদি এগুলো, হ্যাঁ, স্মৃতি, মেধা, সৃজনশীলতা, প্রেম, কারো এগুলো। তারপরে নবম থেকে আমরা ভাগ্য, ধর্ম, গুরু, ধর্ম, সাধনা, তো এই সব কিছু আমরা নবম থেকে দেখি। তো এই 159 যে ট্রাইনটা রয়েছে, এটা টোটাল তার নিজস্ব যে বৈশিষ্ট্যটা মানুষ হিসেবে বা জীব হিসেবে সম্পূর্ণটা তুলে ধরে হচ্ছে 159। এবং যদি এইটাকে বলা হচ্ছে দা অগ্নিতত্ত্ব, সে যদি অগ্নিতে 159 হয়, তাহলে তার সম্পূর্ণ সে অগ্নিতত্ত্বের মানুষ। অর্থাৎ সে একটু রাগী প্রকৃতির হবে, স্বাভাবিক। অগ্নির আধিক্য যখন থাকবে, সেটাকে আমরা স্বাভাবিকভাবে, এদের মধ্যে রাগ থাকবেই থাকবে। ঠিক আছে। তাহলে আমরা যদি মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এই যে জাতক বা জাতিকারা, এদের মধ্যে কিছু না কিছু রাগ থাকবেই, জেদ থাকবেই, নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি ওদের মধ্যে থাকবেই। কারণ এটা হচ্ছে অগ্নি দ্বারাই, মানে বলা যায় অগ্নি এফেক্টেড, মানে ইফেক্টেড, অগ্নি দ্বারা প্রভাবিত ব্যক্তি। আবার অর্থ ত্রিকোণ কোনটি, যেটা সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখি, ধন দৌলত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। আবার সিক্স হাউস থেকে আমাদের চাকরি বাকরি, নানা রকমের ঋণ টিন যা আছে, এগুলো সিক্স হাউস। টেন্থ হাউস থেকে প্রফেশন, কর্ম, এগুলো বোঝায়। তাহলে কর্মের সাথে অর্থের রিলেশনের জন্য এটাকে আমরা অর্থ ত্রিকোণ বলছি। এটা জীবনের প্রকৃত অর্থকে আমরা খুঁজে পাই। এটা আবার শুধু মানি না, আবার মিনিংও বোঝাই। দুইটার অর্থই কিন্তু অর্থ। কামত্রিকোণ কিন্তু থার্ড হাউস। থার্ড হাউস থেকে আমাদের যে জীবন, বিশেষ করে শ্বাস প্রক্রিয়া। থার্ড হাউস থেকে যোগাযোগ, কমিউনিকেশন, পাড়া প্রতিবেশী, হ্যাঁ, এবং আমাদের সহোদর ভাই বোন, এগুলো সব থার্ড হাউস। সেভেন্থ হাউস থেকে আমরা কি দেখি, সেভেন হাউস থেকে আমরা স্ত্রী, অর্থাৎ সম্পর্ক, কনজুগাল লাইফ, পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য, এগুলো সেভেন্থ হাউস থেকে। আবার ইলেভেন্থ হাউস থেকে আমাদের ইনকাম, যেটাকে হাউস অফ গেইনস বলা হয়ে থাকে, আমাদের আয় ভাব। তো সেখান থেকে আমরা এটাকে বলি কামত্রিকোণ। কামত্রিকোণ বলতে এটা আমাদের কামনা বাসনাকে আমাদের কি করে, অ্যাক্সিলারেট করে, মানে ত্বরান্বিত করে। মোক্ষ হচ্ছে যখন আমাদের শেষ যে স্থান 4, 8, 12, এগুলো হচ্ছে আমাদের মোক্ষ ত্রিকোণ। কারণ এই সকল ভাব থেকে আমরা আমাদের জীবনের শেষ পরিণতি, অর্থাৎ আমরা আমাদের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, আমরা এই জন্মের পরে পরজন্মে আমরা কোথায় যাচ্ছি, কোথায় ছিলাম, স্পিরিচুয়াল যত বা ফিলোসফিক্যাল যত কোয়েশ্চেন আদি আসে, সব এগুলো থেকে আসে।
কিভাবে দেখেন, ফোর্থ হাউস থেকে আমরা কি দেখি? সুখ দেখায় ফোর্থ হাউস থেকে আমরা, বেসিক শিক্ষা ফোর্থ হাউস থেকে, মাতৃভাব ফোর্থ হাউসে, গাড়ি বাড়ি এগুলো, জায়গা জমি সবকিছু ফোর্থ হাউস থেকে দেখায়। ফোর্থ হাউসে আমাদের মন বসে থাকে, আমাদের মাইন্ড মানে ফোর্থ হাউস। আবার অষ্টম ভাব মানে হচ্ছে আধ্যাত্মিক, মানে গুপ্তবিদ্যা। এখান এখান থেকে আমাদের আয়ু শক্তি দেখায়, হ্যাঁ। এবং 12 মানে হচ্ছে ব্যয়, অর্থাৎ এখান থেকে আমাদের মোক্ষ প্রাপ্তি, জীবনের শেষ, এটা দেখায়। তো এই জন্য এটাকে মোক্ষ মানে সর্বশেষ যে ত্রিকোণটা আমরা সেখানে পাই। হ্যাঁ, তো এখন এই ত্রিকোণগুলো যে কোনো তত্ত্ব থেকে শুরু হতে পারে। যে কোনো, যেমন ফার্স্ট হাউস যদি কখনো আপনার অগ্নিতত্ত্বে থাকে, তাহলে 5, 9 অগ্নিতত্ত্ব থাকবে। তারপর একইভাবে দেখুন সবগুলো মিল আছে, 2, 6, 10 এগুলো একই রকম তত্ত্ব, 3, 7, 11 একই রকম তত্ত্ব, 4, 8, 12 একই রকম তত্ত্ব, এগুলো সবসময় সেম সেম থাকে। এবং সেম সেম থাকার কারণে আমাদের এদের সাথে মিল করা হয়। এবং বিশেষ করে আপনারা যারা জটক বিচার করবেন ফিউচারে, অর্থাৎ বিয়ে শাদীর ক্ষেত্রে, এই জটক বিচার করতে গিয়ে আপনাদেরকে এইগুলো অনেক গভীরভাবে অ্যানালাইজ করতে হবে। একটা পাত্রের বা একটা পাত্রীর অ্যাকচুয়ালি তার ত্রিকোণগতভাবে তাদের মধ্যে কতটা সিমিলারিটি আছে মন মানসিকতার দিক থেকে, সেই সিমিলারিটি গুলো দেখার জন্য আমাদের এই ডিরেকশন, তত্ত্বগত, রাশিগত মিলটা করতে হয় আগে। রাশিগণটা আমরা প্রথমে মিলাই, আরো ডিপলি গেলে আমরা নবাংশ চার্ট দেখি, সেখান থেকে তাদের মধ্যে ম্যাচিং আছে কিনা, অষ্টকোট মিলান আছে আমরা। তারপরে আমাদের বিভিন্ন নারী সিস্টেম অনেকভাবে ম্যাচিং করা যায়। তো সবকিছু মিলিয়ে আমরা বলি যে হ্যাঁ, এই ব্যক্তিদের মধ্যে বিবাহ দেওয়া যায়, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। ভালো হলে পরে, একটু ওয়েট করেন, বলো। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমরা আবার আসছি। তো মানে আহ গ্যাসের সমস্যা আমাদের এই চারিদিকে একই অবস্থা। তরাস, তো তরাস মানে কি? আমরা কোথায় জানিছিলাম? আম, ত্রিকোণ, আমি কোথায় ছিলাম?
কেউ একটু মনে করিয়ে দিন, আমাদের কোন টপিকটা নিয়ে আলোচনা করছিলাম? হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার মোক্ষ নিয়ে আলোচনা করছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোক্ষ মোক্ষ মোক্ষ। হ্যাঁ, মোক্ষ প্রাপ্তি, মোক্ষ মানে জীবনের শেষ। তো আমরা এই যে ফোর্থ হাউস থেকে, মানে এই যে সরি এইট হাউস থেকে আমরা তো আয়ু দেখি, এবং সেই সাথে 12 হাউস থেকে তো আমাদের হাসপাতাল, 12 হাউস থেকে আমাদের বিদেশ, আবার 12 হাউস থেকে আমাদের একদম পরজগতের যে বিষয়গুলো, অর্থাৎ আমরা আমাদের আয়ুটা শেষ করে দেওয়া, মানে আমাদের ইহ জগতের সমাপ্তি, এগুলো সবই 4 8 12 এর মধ্যে একটা সুন্দর কম্বিনেশন রয়েছে, যেটাকে মোক্ষ ত্রিকোণ বলা হয়েছে। এবং এগুলো আমরা ওই যে মানে জটক বিচার, অর্থাৎ আমাদের যে ম্যাচ মেকিং এর ক্ষেত্রে প্রচন্ড ভাবে এগুলো দেখা হয়, এবং এগুলো দেখতে হয় কোন রাশির সাথে কোন রাশি মিলবে তত্ত্বগত ভাবে, কি কি পাবো, আরো অনেক এলিমেন্ট আছে, কোন কোন ভাবের সাথে কোন কোন গ্রহের মিল ম্যাচিং হচ্ছে কিনা, এটাও দেখতে হয়, মাঙ্গলিক যোগ আছে কিনা, কেতু কানেক্টেড কিনা, কেতুর দ্বারা প্রভাবিত কিনা, এগুলো সব বিভিন্ন চার্ট দেখেই তবেই করতে হয়। এই জন্য ম্যাচ মেকিংটা একটু মানে লেংদি প্রসেস, এটার খরচও লাগে, সময়ও লাগে, এটা দুটো চার্টকেই অ্যাকচুয়ালি বিচার করতে হয়। এই আর কি। তো যাই হোক, আমরা আবার মোটামুটি আমরা আমাদের মূল টপিকে আসি। আমরা এই যে ত্রিকোণগুলো আমি এঁকেছি, ত্রিকোণগুলো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, এটাকে বলে ট্রাইন কানেকশন। এই ট্রাইন আমাদের জানাটা অত্যন্ত জরুরি, শুধু ট্রাইন নিয়ে আগে পড়ে থাকবেন, 159টাই জরুরি থাকবেন। প্রথম চার্ট দেখলে আপনি 159-এ কোন কোন গ্রহ আছে, কোন কোন ভাব পেয়েছে, কোন কোন রাশি পেয়েছে, এবং এদের পতিগুলো, অর্থাৎ লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতির অবস্থান কোথায় কোথায় রয়েছে, জাস্ট দ্রুত এই কয়েকটা অপশন দেখলে আপনি মোটামুটি দেখা যায় কি আপনি 50% আপনার অনেক কিছু মাথায় চলে আসবে। কারণ এগুলো হচ্ছে পিলার, একদম মানে বেসমেন্ট পিলারের মতো, সেই পিলারটাই আমাদের এইটার উপর দাঁড়িয়ে আছে। এবং এটা এই ট্রাইনের যে গুরুত্ব, এটা আমরা যখন নারীর সূত্রগুলো পড়বো তখন সেখানে আরো অনেক বিস্তৃতভাবে আমরা জানবো। তো যাই হোক, আমরা এই যে বৃষ বা তরাস রাশি বলছি, যে তরাসের যে সিম্বল সেটা হচ্ছে মূলত একটা ষাঁড়। একটা ষাঁড়, এটা আমি এখন আঁকতে পাচ্ছি না, আমার পক্ষে আঁকা সম্ভব নাই, আমি খুবই দুর্বল আঁকাতে। আপনারা ছবি টবি দেখলে পাবেন নেটে সার্চ দিয়ে। ষাঁড়কে তো এমনি আমরা সবাই চিনি। তো এই যে মানে বুল, অর্থাৎ এই ষাঁড় হচ্ছে মূলত অ্যাকচুয়ালি এই রাশিটার প্রতীক। এখন গল্পটা হচ্ছে কি, যে গল্পটা এটা আমাদের বলা হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশিটাকে আমরা আবার সেকেন্ড সাইন বলি, অর্থাৎ মেষের পরে যে রাশিটা আসে সেটা হচ্ছে এই তরাস বা বৃষ রাশি। এবং এটা আমাদের কি দেখায়, এটা আমাদের টোটাল কালপুরুষের যেটা দেখায় সেটা হচ্ছে মুখমণ্ডল এক, দ্বিতীয় হচ্ছে কণ্ঠ এবং ঘাড়, অর্থাৎ আমাদের যে ভোকাল কর্ড, আমরা যেভাবে কথা বলছি, সেকেন্ড হাউস থেকে আমরা কিন্তু বাক, মানে অর্থাৎ বাক শক্তি, বাকটাকে আমরা কিন্তু সেকেন্ড হাউস থেকে বিচার করি। ঠিক আছে, এই যে বাক শক্তি, অর্থাৎ একটা লোক কিভাবে কথা বলে, সে কি খুব জোর করে কথা বলে, নাকি দ্রুত কথা বলে, নাকি খুব মিষ্টি সুরে কথা বলে। যেমন কারো যদি ভেনাস মানে শুক্র যদি সেকেন্ড হাউসে থাকে, বা কারো যদি শুক্র উচ্চস্থ অবস্থানে থাকে, বা মিত্র, আমি সূত্র এগুলো আরো বিস্তারিত বুঝাবো, সমস্যা নেই। শুক্রের অবস্থান যদি ভালো হয় এবং লগ্নের অবস্থান যদি ভালো হয়, দ্বিতীয় পতি অবস্থান যদি ভালো হয়, তাহলে ওই ব্যক্তির মধ্যে চমৎকার কথা বলার একটা আর্ট থাকবে, এবং তার কথাগুলো মানুষ শুনবে, মানুষ আকৃষ্ট হবে, মানুষ মানে ভেবে বলবে যে দেখো তোমার কথা মানে এত চমৎকার, মানে বুঝাতে পারে, কনভিন্সিং পাওয়ার, চমৎকার বাক শক্তি তার মধ্যে থাকবে। তার জবান যেটাকে বলে চমৎকার বাক শক্তি। অনেক মানুষ আছে না, দেখবেন অনেক কথা বলে কিন্তু কেউ যেন ভ্রুক্ষেপ করছে না, মানে মনোযোগ নাই, তার কথা বলার মধ্যে কোনো গভীরতা নেই, কোনো সুললিত কণ্ঠ নেই। হ্যাঁ, আবার যাদের এই সেকেন্ড হাউস মানে বিশেষ করে তরা মানে শুক্র যদি একটু উচ্চ থাকে, ওদের কিন্তু মিউজিক লাইনে ভালো করতে পারবে, তারা চমৎকার কণ্ঠশিল্পী হয়, এবং বাচিক শিল্পী হয়, আবৃত্তি করতে পারে খুব সুন্দরভাবে, এবং তাদের কথা বলার আর্ট রয়েছে, তাদের কথার প্রেমে পড়ে যায় অনেক মানুষ। যে যাই হোক, এই জন্য তরাসের ভূমিকা অত্যন্ত চমৎকার, কারণ এটি কালপুরুষের সেকেন্ড হাউস হওয়ার কারণে বেসিক্যালি তার মধ্যে মুখমণ্ডল এক হচ্ছে বাকশক্তি, তারপর আমরা মুখ বলতে পারি, অর্থাৎ কারো মুখমণ্ডল কি গোলাকার হবে, না চেপটা হবে, নাকি স্কোয়ার শেপ হবে, কি রকম হবে, তার মুখের মধ্যে মানে কালো মানে তিল বা স্পট থাকবে কিনা, নাকি খুব উজ্জ্বলতা থাকবে। হ্যাঁ, তার এই যে ফিজিক্যাল যে মৌখিক সৌন্দর্য, সেটাও আমরা সেকেন্ড হাউস মানে তরাস বৃষ রাশির একটা বৈশিষ্ট্য বলা যায়। ঠিক আছে, তো আমরা ফেস, থ্রোট এবং নেক মানে ঘাড় যেটাকে বলে, সেই ঘাড়টাও কিন্তু আমরা
সেখান থেকে দেখি। দেখুন, একটা বুল বা একটা ষাঁড়ের যে ঘাড়ের যে শক্তি চমৎকার, খুব ডেঞ্জারাস। এবং আমরা যখন এই যে আপনার ইয়েতে চাষবাস হতো, তখন সেই ষাঁড়ের উপরে মানে বিভিন্ন যে বুল অর্থাৎ বলদ, যেটাকে বলদ গাই, সে বলদের উপরে কিন্তু এই ঘাড়ের উপরে যেটা জোয়াল লাঙ্গল এগুলো দেওয়া হইতো, এবং সেগুলো দিয়ে সে এটাকে বহন করে করে নিয়ে যেত। বহন করে নিয়ে নিয়ে পুরা মাঠ, পুরা জমি চাষ মানে চষা হতো আর কি, ফ্লয়িং হইতো। সেই ফ্লয়িং করতে গেলে এটা ঘাড়ের শক্তি দরকার আছে। তো বৃষ রাশিতে একটু ঘাড় মাঝে মাঝে ঘাত তেড়া হয়ে যায় আর কি। অর্থাৎ সে যদি খারাপ অবস্থানে থাকে, এই বৃষ মানে কি, একজন বৃষ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ষাঁড়, এবং বৃষ যদি উত্তেজিত হয় তো বিশাল ব্যাপার। কেন? আমরা দেখুন, এটার আমরা যে প্রতীকটা যে বুল, এই প্রচন্ড শক্তির একটা প্রতীক। এবং শুধু শক্তি না, তার মধ্যে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা এবং জেদ এর মধ্যে রয়েছে। তার কারণ কি, একটা ষাঁড় যখন মাথা গরম হয়ে যায় তাকে দেখবেন আপনি, সে বসে যাবে, রাস্তার মাঝখানে বসে আছে, কেউ এত গাড়ি ঘোড়া যায় হর্ন দেয় কিচ্ছু শোনে না, এবং মানে উল্টাপাল্টা হলে একেবারে তেড়ে আসে, হ্যাঁ, গুঁতো দেওয়ার জন্য। ষাঁড়দের এরকম বৈশিষ্ট্য। এবং বুল ফাইট নামে একটা দেখবেন খেলা আছে মনে হয়, কি ডেঞ্জারাস ওই ষাঁড়গুলো, কি পাওয়ার এনার্জি, অসামান্য এগুলো। দেখলে তো ভয়। আর যারা খেলতেছে ওরা কেমন লাইফ রিস্ক নিয়ে কিভাবে যে খেলে, আমার মাথায় ধরে না এগুলা। হ্যাঁ, এবং এত উত্তেজনা, মনে হচ্ছে ওর মধ্যে একটা রোবোটিক এনার্জি চলে আসছে। এই বুল ফাইট গুলো মারাত্মক, মানে এই বুল ফাইট। তো এইটা কেন হয়, তার মানে এটা কি বোঝায়? আপনি বুল ফাইটটা যখন দেখবেন একটু ভাববেন যে ষাঁড়টা এত উত্তেজিত কেন, তার মানে বৃষ রাশি এর মধ্যে কি রয়েছে, জেদ রয়েছে। এবং প্রোডাক্টিভিটিও চমৎকার। কারণ আমরা স্বাভাবিক জানি জানি বুল ছাড়া আসলে গাভীর জন্মদান হয় না, এই জন্য তার মধ্যে উৎপাদনশীলতা থাকে। ষাঁড় যেমন ধীরে ধীরে জমি চাষ করে ফসল ফলায়, তো বৃষ রাশির কারকতার মধ্যে এই যে ফসল ফলানো, দেখুন এখানেও কিন্তু রয়েছে। এত কষ্ট করে সে পুরা জমিটা আপনার চাষ দিচ্ছে, কিসের জন্য? উৎপাদন করার জন্য, ফসল ফলানোর জন্য। এই কারণে আমরা এই বৃষ রাশিকে বলি উৎপাদনশীলতার রাশি, অর্থাৎ প্রোডাকশনটা চমৎকার এখানে হয়। আবার যেহেতু তার মধ্যে তেজ রাগ রয়েছে, এই জেদটাও কিন্তু এর মধ্যে কাজ করে। ঠিক আছে? এবং সম্পদ, ফসল ফললে কি হয়, আমাদের সম্পদ আসবে। সম্পদ মানে কি, প্রাচীনকালের সম্পদ কি, যার গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, এবং জমি ভরা বা মাঠ ভরা ফসল ছিল। ঠিক আছে, তারা ছিল সবচেয়ে জমিদার, তারাই ছিল হচ্ছে এই জমিন, মানে এটা আছে জমাদার জমি, এইভাবে আসছে। যাদের প্রচন্ড জমি ছিল, প্রচন্ড জায়গা জমি সম্পদ, চাষবাস হতো প্রচন্ড, মানে সারা বছর খাওয়া যেত। মাছ, শাকসবজি, ফলমূল, এই আহার জন্য বাজারে কিনতে হতো না কোনো, তখন তো আর আসলে মার্কেট সিস্টেম আসেনি, বাজারে গিয়ে কিনতে হবে, সবকিছু তারা পেত। তো তখন এভাবে কিন্তু আমরা এটা, এর জন্য বলা হচ্ছে আসলে সম্পদটা গড়ে ওঠে। এই জন্য দ্বিতীয় রাশি বা দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সম্পদের রাশি। আমরা কি পরিমাণ সম্পদ সেভিংস করবো, এটা কিন্তু সেকেন্ড হাউস থেকে দেখা হয়, বা দ্বিতীয় রাশির সাথে একটা টাচ বা কানেকশন রয়েছে। আমি আসলে প্রত্যেকটা যে কারকতাগুলো কিভাবে আসছে, আমি জাস্ট গল্প আকারে, বিভিন্ন ইভেন্ট থিমেটিক আকারে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা মুখস্থ করতে না হয়। কারকতা দেখবেন অনেকে পড়াই, এই নোট দিয়ে দেয়, পড়ো পড়ো সব পড়ো, মুখস্থ গণহারে পড়তে থাকো। কিন্তু থিমেটিক ভাবে যদি আপনি জানেন, তাহলে আপনাকে দেখবেন আপনি তখন মুখস্থ আপনার ইজি হয়ে যাবে, আপনাকে আর দ্বিতীয়বার চিন্তা করতে হবে না। আচ্ছা, যাই হোক, তো এখন এই যে তরাস বা বৃষ রাশির যে তত্ত্ব, আচ্ছা এখানে আরো অনেক কথাই আমি বলবো আস্তে আস্তে, তত্ত্বটা আগে বলিনি। যে তত্ত্ব, সেই তত্ত্বটা হচ্ছে অগ্নির পরে কোন তত্ত্বটা আসে, বলেন কোন তত্ত্ব আসে যারা পুরনো স্টুডেন্ট? পৃথ্বী। পৃথ্বী, হ্যাঁ, ভেরি গুড। তাহলে পৃথ্বী তত্ত্ব। তাহলে আমাদের যে পৃথ্বী তত্ত্ব, এটা হচ্ছে মূলত এই বৃষ রাশির যে তত্ত্ব। তো পৃথ্বী মানে মাটি। এখন কেন মাটি, দেখুন আমরা এর আগে বলেছিলাম যে প্রথমে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি প্রথমে অগ্নিময় ছিল, তারপর ধীরে ধীরে শান্ত হয়ে এটা মাটিতে রূপান্তর হয়েছে, তারপর সেখানে আপনার বায়ুর খেলা, দোলাচল মানে বায়ুমণ্ডল তৈরি হয়েছে, এরপরে জল তত্ত্বের সৃষ্টি হয়েছে এবং প্রাণের সৃষ্টি হয়েছে। তো এইভাবে কিন্তু ক্রমান্বয়ে আমরা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এইভাবে চলছে। আমরা পাঁচটা তত্ত্বের মধ্যে চারটা তত্ত্বকে আমরা নিয়েছি এই অ্যাস্ট্রোলজিক্যাল বিশ্লেষণের জন্য। তো পৃথ্বী মানে শক্ত। পৃথ্বী বুঝতে হবে। মাটি তত্ত্ব মানে কি, মাটি তত্ত্ব হচ্ছে আমাদের রক্ত মাংসের যে দেহটা, এটা হচ্ছে মাটি তত্ত্ব। হ্যাঁ, অর্থাৎ আমাদের মাসেল, মাসেল হচ্ছে আমাদের মাটি। তো দেখবেন এই যারা একটু বৃষ রাশির জাতক জাতিকা, তারা একটু কি হয়, ওই যে মাসেল পাওয়ার, অর্থাৎ তাদের মধ্যে মাসেল পাওয়ার হেভি থাকে।
হ্যাঁ, অর্থাৎ তাদের পৃথ্বী মানে খুব সুঠান দেহ থাকে, গাট্টাগুট্টা টাইপস এর মতো, একদম চমৎকার। ঠিক আছে, এগুলো আমরা আরো বিশ্লেষণে জানবো। তাহলে পৃথ্বী হচ্ছে এটা তত্ত্ব। আর এটা কেমন পৃথ্বী, এটা কোন রাশি, মানে বিশেষ করে পাওয়ারের দিক থেকে এটা হচ্ছে স্থির পৃথ্বী, অর্থাৎ তার স্থির। এটা হচ্ছে স্থির রাশি। স্থির পৃথ্বী তত্ত্ব, এবং স্থির পৃথ্বী হওয়ার কারণে এর মধ্যে যখন রাগ জেদটা হয় না, ওইটা একদম মারাত্মক এবং স্থির লেভেলে থাকে, সহজে কমতে চায় না। মানে ওই যে একটা মানে শান্ত বসে আছে, ওর কোনোভাবে মানে ওই মানে তাকে কোনোভাবে রাগালে কিন্তু সেই একদম পুরা মার্কেট শেষ করবে, বাজার মানে সবকিছু তছনছ করে ফেলবে। এই জন্য মানে বুলদেরকে, ষাঁড়দেরকে, বলদদেরকে রাগাতে নেই। আচ্ছা, যাই হোক, এটা একটা ফিক্সড সাইন এবং এটা হচ্ছে আর্থ এলিমেন্টের একটা রাশি, এবং এটার অধিপতিকে, তাহলে অধিপতি হচ্ছে শুক্র। অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, তার মানে এই রাশিটাকে শাসন করে কে? শুক্র, ভেনাস। তো এই জন্য যাদের রাশিতে ভেনাস ভালো থাকবে, সহজে বলা যায় তাদের বাকশক্তি ভালো হবে, তাদের মুখটা দেখতে শ্রী অর্থাৎ সৌন্দর্য থাকবে, চোখগুলো সৌন্দর্য থাকবে তাদের। মানে নেগেটিভ থাকলে তো নেগেটিভ পয়েন্ট গুলোই আসবে, পজিটিভ হলে পজিটিভ পয়েন্ট গুলো হবে। যাদের ধরলাম শুক্র ড্যামেজ হয়ে আছে, তাদের অর্থনৈতিক উন্নতি ভালো হবে না। এই জন্য শুক্রকে, যেহেতু সেকেন্ড হাউস, কালপুরুষের যেহেতু দ্বিতীয় রাশির প্রতি হচ্ছে ভেনাস, যেটাকে অর্থকারক বলা হয়, এই জন্য শুক্রকে আমরা অর্থকারক বলি। শুক্র আমাদেরকে টাকা পয়সা মানি দেয়। যার শুক্র যত ভালো, যত পাওয়ারফুল, যত এই আপনার কি বলে এক্সল্টেড, উচ্চস্থ বা মিত্রক্ষেত্র বা স্বক্ষেত্র, তত বেশি ভালো, তত তাদের ইনকাম সোর্সটা ভালো হবে, টাকা পয়সা সেভিংস হবে ভালো, অটোমেটিকলি টাকা চলে আসবে। অনেকে টাকার জন্য কত পরিশ্রম করে, আবার অনেকে বসে আছে, এই কত দিক থেকে সোর্স ওপেন হয়ে গেছে, এরকম আছে মানুষ, দেখবেন। তো এইটা কারণটা কি, যে হচ্ছে শুক্র উচ্চস্থ থাকলে যা হয় আর কি। আচ্ছা, তো এদের স্ত্রীও অনেক সুন্দর হয়, স্ত্রীটাও ভালো বেশ ইয়ে থাকে। এটার অধিপতি হচ্ছে ভেনাস। আচ্ছা, এবার এই রাশির যে বিষয় যেটা বললাম, যে ফসল ফলায় অর্থাৎ উৎপাদনশীলতা রয়েছে বৃষের মধ্যে, ধীর স্থির ভাবে সেই সম্পদটা গড়ে তোলে। এবং এটাই যে মাটি তত্ত্ব, যে পৃথ্বী তত্ত্বের কথা বললাম, যে পৃথ্বী তত্ত্বের যে বৈশিষ্ট্য, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে বাস্তববাদী। এরা যতটা কল্পনা বিলাসী হয়, মানে ততটাই আবার কি হয়, বাস্তববাদী প্রকৃতির হয়। এটা পৃথ্বী তত্ত্বের কিন্তু এটা একটা মানে প্র্যাকটিক্যাল চিন্তা চেতনা। যদি বা বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, চন্দ্র হচ্ছে আমাদের কল্পনার একটা কারক গ্রহ, সে চন্দ্র কিন্তু ওখানে অত্যন্ত ভালো থাকে, ওখানে কল্পনা মানে ইমাজিনেশন রয়েছে, আমাদের ক্রিয়েটিভিটি রয়েছে, সৃজনশীলতা রয়েছে, হ্যাঁ, চারুকলা বৈশিষ্ট্য সবকিছু রয়েছে আপনার এই বৃষ রাশিতে, তারপরেও এটি বাস্তববাদী বা প্র্যাকটিক্যাল। মেষ রাশির অগ্নি যেমন আমাদেরকে আইডিয়া দিবে, বিভিন্ন রকমের আইডিয়া, আর বৃষ রাশি হচ্ছে সেই আইডিয়াকে বাস্তব রূপ ধারণ করাবে। ধরলাম সৃজন হলো, এই যে বললাম না, যেটা আমাদের অগ্নিযত্ত্ব যখন ছিল বিশ্বব্রহ্মাণ্ডের শুরুতে, তখন সে অগ্নিটাকে সেই কি করেছে, অস্থির, মানে অগ্নিটা চর ছিল অর্থাৎ খুবই গতিশীল ছিল, এটাকে একটা স্থির ভাবে বসিয়ে ফেলেছে, বাস্তবিকভাবে রূপদান করেছে। সেটা হচ্ছে এই বৃষ রাশি। এটা পৃথ্বীতত্ত্ব, এটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব। যত পৃথ্বীতত্ত্ব ভাববেন দেখবেন, সবসময় মনে রাখবেন যে পৃথ্বীতত্ত্ব মানে হচ্ছে এরা প্র্যাকটিক্যাল, বাস্তব কথা বলতে পছন্দ করে, এদের মধ্যে কোনো কল্পনার ঠাঁই নেই, এরা প্রচন্ড বাস্তববাদী হয়। এটা একটা বিষয়। তো এটা হলো বাস্তব রূপ দেবে, এবং এটার স্বভাবটা কিরকম, যেহেতু এটা একটা স্থির রাশি, ফিক্সড সাইন, তার মানে এরা পরিবর্তন বিমুখ। যত স্থির রাশি রয়েছে, মানে সিংহ কথা বলেন, বা যে আপনার আহ, এই যতগুলো স্থির রাশি রয়েছে আর কি, আমরা চারটা তো স্থির রাশি পাবো, এবং এই চারটা স্থির রাশির মধ্যেই হচ্ছে আপনার একটা এই পরিবর্তনকে তারা খুব একটা পছন্দ করে না। যেমন চর রাশিগুলো অনেক পরিবর্তন পছন্দ করে, কারণ ওদের মাইন্ড কি হয়, মুড সুইং হয় যেটাকে বলে, এরা পরিবর্তন পছন্দ করে এবং জীবনে অনেক পরিবর্তন হয়। বাট বৃষ রাশিদের মধ্যে খুব একটা পরিবর্তন হয় না কিন্তু। কারণটা কি, কারণটা হচ্ছে এটা স্থির বৃত্তি, বাস্তববাদী, পাশাপাশি এটা হচ্ছে আপনার স্থির, ফিক্সড, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, যেটা স্বভাব আর কি। তো এই কারণে এরা দেখা যায় কি, কোনো সিদ্ধান্ত নিলে বা বলা যায় কোনো অবস্থানে পৌঁছালে, সেখান থেকে এদের নড়ানো কঠিন। ওই যে একটা বৃষ যখন বাজারের মধ্যে বৈশা পড়বে, ওরা কিন্তু ওঠানো খুব কঠিন। এবং এই বৃষের গলায় কিন্তু দড়ি আছে, এটা আরেকটা সিম্বল দেখেন, গলায় দড়ি, খুব মানে এগুলো নারী জ্যোতিষ আসলে কি জিনিস আমরা এটা পরে বুঝি আর কি, প্রাথমিকভাবে বোঝা যায় না। এই গলায় বৃষ রাশিকে ধরলাম, এটা একটা মানে আপনি একটা আঁকলাম আর কি কোনোভাবে গাভী,
হ্যাঁ, একটা গাভী আঁকলাম। তো এখন এই যে বৃষ, ওর গলায় কিন্তু একটা দড়ি থাকে, দড়িটা বাঁধা থাকে। এবং এই যে যাদের গলায় দড়ি দিয়ে যারা ফাঁস খায় বা মারা যায়, তাদের সাথে বৃষ রাশির কানেকশন থাকেই, কোনো না কোনো ভাবে সাপোর্টিং থাকবেই। দেখা গেল তার চন্দ্র রাহু দ্বারাই বা শনি দ্বারাই পীড়িত হয়ে গেছে, বা বৃষ রাশির সাথে কানেক্টেড, কিংবা বৃষ রাশি দ্বিতীয় পতির সাথে কানেক্টেড, কোনো না কোনো ভাবে যখন এগুলো থাকবে, বা ভেনাসের সাথে কানেক্টেড, তখন কিন্তু আপনার ইয়েটা হয়, এই ফাঁস খেয়ে যে মারা যাওয়ার যে বিষয়টা আসে। এখন এই আমরা মৃত্যু প্রকৃতিও জানবো, আমাদের নারী জ্যোতিষে একটা টপিক আছে মৃত্যুর প্রকৃতি, অর্থাৎ একটা লোক মারা যাবে সে কিভাবে মারা যাবে, সে কি অ্যাক্সিডেন্টে মারা যাবে নাকি স্বাভাবিক মৃত্যু হবে, গৃহে থেকে মারা যাবে নাকি হসপিটালে মারা যাবে, হ্যাঁ, তার যে নাকি সে কোনো রোগ ব্যাধিতে মারা যাবে, নাকি হঠাৎ দুর্ঘটনায় স্ট্রোক করে মারা যাবে, হ্যাঁ, নাকি ওই যে পানিতে পড়ে মারা যাবে, যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ হয়, যেটা জলে ফাঁড়া। হ্যাঁ, এই যে মৃত্যুর যে প্রকৃতি, সেই প্রকৃতিটাও অসাধারণ ব্যাপার। বাংলাদেশে এই যে ঈদের সময় কতগুলো দুর্ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন মারা গেছে, একেবারে লঞ্চে একদম থেতলে গেছে। আমরা মানে কিছু কিছু ভিডিওস আসছিল বিভিন্ন ইয়েতে, টাইম লাইনে, দেখে মানে একদম দেখার মতন, এত নৃশংস। আচ্ছা, যাই হোক, তারপরে একটা বাস অলরেডি পড়ে গেছে, মানে টোটাল টোটাল পুরো বাসই নদীতে পড়ে গেছে, সেখানে অনেক মারা গেছে। তারপরে অনেক ট্রেন বগি অ্যাক্সিডেন্ট হয়ে আঁকা বাঁকা হয়ে পড়ে গেছে। চট্টগ্রামে একটা ট্রেন একটা বগিতে আগুন লেগে গেছে। হ্যাঁ, আবার কুমিল্লাতে দেখা গেল, মানে এগুলো সব বিভিন্ন ঘটনা ঘটে গেছে, এগুলো হচ্ছে দুর্ঘটনা আর কি। তো এই যে কার মৃত্যু কিভাবে আসে, হুম, কিভাবে যে আসবে, একই পরিবারের বেশ কয়েকজন মারা গেছে, আবার মাঝে মাঝে দেখা যায় যে অলৌকিকভাবে বেঁচে গেছে, সবাই মারা গেছে, ওই ব্যক্তি বেঁচে গেছে। তাহলে এখানে আসলে আমাদের বিশ্বাস করতেই হবে, না করে উপায় নেই, যে আসলে পৃথিবীতে আমাদের জীবনকে, আমাদের আমাদের যে ডেস্টিনেশনকে কেউ না কেউ ইনভিজিবলি ভাবে, মানে একদম অদৃশ্য ভাবে আমাদেরকে গাইড করছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের গাইড এঞ্জেলরা আছে, গাইড এঞ্জেলরা আমাদের গাইড করেন, বা নানান ভাবে আমাদের ঐশ্বরিক এনার্জি গুলো আমাদেরকে প্রোটেক্ট করে, সেভ করে, হ্যাঁ, বা নিয়ে যায় ওই জায়গাতে। তো যাই হোক, এরকম অনেক আছে দেখবেন, যার দশা যখন চমৎকার ভাবে চলে, ওই দুর্ঘটনা কিভাবে হয়, মানে একটা মানুষ ধরুন রাস্তা বেরিয়েছে, হঠাৎ করে কোত্থেকে যেন একটা গরু বা গাভী এসে তাকে একদম গুতিয়ে মানে গুতা দিল আর কি। হ্যাঁ, তো এখন গুতা দিয়ে সেই আহত হলো। সেই গাভীর ভয়ে সে দৌড়াতে গিয়ে দেখালো সামনে এগোলেই এইভাবে গাড়ি একটা এসে তাকে দিয়েছে মেরে। এভাবে কিন্তু মানুষের দুর্ঘটনা ঘটে। তো কারো স্পট ডেথ হয়ে যায়, কারো আবার একেবারে সারা জীবন পঙ্গুত্ব বরণ করে। পঙ্গুত্ব বরণটা কেন করে? এটা শনির কারণে হয়। শনিদেব কিন্তু মানুষকে মানে তার সাফারিংসটাকে লং লাস্টিং করে দেয়, অর্থাৎ খুব কষ্ট দীর্ঘদিন ধরে তাকে ভোগ করতে হয়। এগুলো কর্মফলই, এগুলো আমাদের যে প্রারব্ধ কর্মফল বা কার্মিক ডেট যেগুলো রয়েছে, এগুলোর কারণে কিন্তু এগুলো হয়। তো যাই হোক, এখন এই যে বললাম আপনার ফাঁস খেয়ে যে মৃত্যুবরণ, সেই মৃত্যুবরণের সাথেও কিন্তু এই তরাস বা বৃষ রাশির একটা কানেকশন থাকে। সেই কানেকশনটা আমরা আস্তে আস্তে খুঁজে বার করব ধীরে ধীরে সামনের দিকে যখন যাব, কেমন? আচ্ছা, এখন এই যে স্থায়িত্ব, অর্থাৎ এরা যে একদম স্থায়ী প্রকৃতির হয়, সবচেয়ে বড় শক্তি, এটা একটা বড় শক্তি যে তারা ফিক্সড, স্থায়ী। আর একটা দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে এদের মধ্যে একঘেয়েমি পূর্ণ বা একটা জেদ কাজ করে। মানে এরা যাই করতেছে বারবার বারবার একই কথা একই কাজ, একই কথা একই কাজ। হ্যাঁ, এদের মধ্যে একটা জেদ, এক হলো জেদ কাজ করে, দ্বিতীয় হলো আপনার ইয়ে কি বলে, উম মানে নড়ানো যায় না আর কি, সহজে একঘেয়েমিপূর্ণ কাজ করে। ঠিক আছে? এবার এটার যে, আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, এটার জেন্ডারটা কেমন, মানে এটা লিঙ্গটা কেমন, এটা কি ধরনের রাশি, কি পুরুষ নাকি নারী, বা মেল নাকি ফিমেল, সেটাও আমাদের একটু জেনে নিতে হয়। এটা হচ্ছে একটা স্ত্রী রাশি, এটাকে স্ত্রী সংজ্ঞা বলা হয়, তা স্ত্রী রাশি, ফিমেল রাশি। যেহেতু এখানে শুক্র তার অধিপতি, সুতরাং শুক্র একটা নিজে একটা স্ত্রী গ্রহ, এবং এটা রাশিটাও একটা স্ত্রী গ্রহ, মানে স্ত্রী রাশি হয়। হ্যাঁ, এবং এদের মধ্যে মাঝে মাঝে দেখা যায় একটু স্ত্রীসুলভ আচরণ অনেক সময় থাকে, যদি নেগেটিভ মানে ওদের ওই গ্রহটা যদি একটু দুর্বল হয় আর কি। তো এই স্ত্রী রাশি হওয়ার ইয়েটা কি, এটা হচ্ছে গ্রহণ করার ক্ষমতা, মানে রিসেপটিভ পাওয়ার বা রিসেপটিভ প্রকৃতির হয় আর কি, এবং সংরক্ষণ করার ক্ষমতা নির্দেশ করে, যে কোনো কিছুকে এরা রিজার্ভ করে। একটা পরিবারে একটা মা বা ওয়াইফ, স্ত্রী, তারা কিন্তু যে কোনো কিছু সহজেই ফেলে দেয় না, বা যে কোনো কিছু সহজে কিন্তু পরিত্যাগ করে না, তারা কিন্তু এটাকে সংরক্ষণ করে।
কেন? ওরা ভাবে যে আসলে এটাকে কোন কাজে কাজে লাগানো যায়, এরকম একটা চিন্তা ওদের মধ্যে, একটা রক্ষণশীল মেন্টালিটি থাকে। এবং আরেকটা হচ্ছে গ্রহণ করার ক্ষমতা। একটা মা অনেক পরিশ্রম করে একটা বাচ্চাকে জন্ম দেওয়া থেকে শুরু করে কত ভাবে কত কষ্ট পরিশ্রম করে বড় করে তোলে, তাদের মধ্যে যে এটা কষ্ট স্বীকার করা বা এই যে একটা মানে রিসিভ করার যে কোনো কিছু, এটা কিন্তু বৃষ রাশিদের মধ্যে থাকে। কারণ হচ্ছে এটা একটা ফিমেল সাইন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আহ এবার আমরা বেশ কয়েকটা আইটেম তো জেনে গেলাম, আমরা এই রাশির মালিক কে, এটা কি ধরনের রাশি, মেল ফিমেল নাকি এটা স্থির, কি কি আছে না আছে। তো এই রাশির যে ব্যাপার, এখানে কিন্তু কিছু নক্ষত্র আছে। তো সে কি কি নক্ষত্র? আমরা যে যে নক্ষত্রগুলো বৃষ রাশির মধ্যে পাই, তার মধ্যে একটি হচ্ছে আপনার প্রথম যেটি কৃত্তিকা, কৃত্তিকা নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের আমরা আবার প্রথম পদটা পাই না, প্রথম পদটা অলরেডি তো এই মেষ রাশিতেই থাকে। সেকেন্ড, থার্ড, ফোর্থ পদ অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ আমরা এখানে পাই কৃত্তিকা নক্ষত্র, যার মালিক হচ্ছে রবি। এটা রবির একটা নক্ষত্র আর কি, অর্থাৎ এই নক্ষত্রের মালিক হচ্ছে রবি। এবং এই মেষের শেষ অংশ এবং বৃষের শুরুতেই থাকে এই কৃত্তিকা নক্ষত্র। তো রবির তেজ কি করে এখানে মাটির স্পর্শে? রবি তো কি দেয়? রবি আমাদের তেজ দেয়, কিরণ দেয়, আলো দেয় এবং তাপ দেয়, এগুলো হচ্ছে রবির কাজ। তো রবির যে তেজ, সূর্যের যে তেজ, সেই তেজ এখন এই পৃথ্বী তত্ত্বে অর্থাৎ মাটির সংস্পর্শে আসার কারণে সৃজনশীল বা গঠনমূলক কাজে রূপান্তরিত হয়। সেটা কিরকম? সেটা যেমন ধরুন, সূর্যের কিরণ থাকলে গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। যেখানে সূর্যের আলো নেই সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের আলো ছাড়া কখনো গাছ খাবার তৈরি করতে পারে না। আর এই খাবার তৈরি করতে না পারার কারণে তার প্রোডাক্টিভিটি কমে যায়, গাছগুলো মারা যায়। গাছ মারা গেলে আমরাও মারা যাব। ঠিক আছে, এই কারণে রবি দরকার, সূর্যের আলো দরকার। আলো হচ্ছে আমাদের প্রাণ এক্ষেত্রে, এই জন্য জীবনী শক্তি দায়ক হচ্ছে সূর্য। সেই রবির যে তেজ, এটা পৃথ্বী তত্ত্বে এসে সে কি হয়? প্রোডাক্টিভ হয়ে ওঠে, অর্থাৎ অনেকটাই ফলপ্রসূ, সৃজনশীল এবং গঠনমূলক কাজে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো যার কারণে যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম, বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রে, তাদের মধ্যে এইটা দেখা যায়, তারা অত্যন্ত ক্রিয়েটিভ হয়, গঠনমূলক হয়, অর্থাৎ সাংগঠনিক ক্ষমতা তার মধ্যে থাকে। যেহেতু রবি সম্পূর্ণ সাংগঠনিককে বোঝায়, সে সবসময় একা থাকে না, কখনো সবাইকে নিয়ে থাকে। এরা একটু সামাজিক প্রকৃতির হয়, সোশ্যালিজম বেশি করে আর কি। আর একটা হচ্ছে কিছুটা কড়া মেজাজের এবং কর্তৃত্ব পরায়ণ হয়। যেহেতু রবি একটা শাসন ক্ষমতা, রবি মানে সরকার তো, বা পিতা। এখন পরিবারের পিতা কি হয়? পিতা তো আর ইনি বিনি কথা বলবে না, পিতা বলবে ডিরেক্ট কথা, পিতা বলবে তেজের কথা, গরমের কথা, হ্যাঁ, শক্তির কথা, সাহসের কথা, যাতে সবাই ভয় পায়। অথরিটেটিভ মানে কর্তৃত্ব পরায়ণ হয় হচ্ছে পরিবারের পিতা। যে পরিবারে পিতা কর্তৃত্ব পরায়ণ হবে না, সেই পরিবার কখনো সামনের দিকে উঠতে পারবে না। এবং দেখবেন আশেপাশে নানান প্রতিবেশী শত্রুরা দেখবেন যে ওই পরিবারে টর্চার করা শুরু করবে। এই জন্য আমাদের প্রত্যেক পরিবারে এক একজন সুঠাম পিতা থাকা দরকার। ঠিক আছে, সুঠাম বলতে কাজে কর্মে দায়িত্বে সিদ্ধান্তে সব সময় তিনি একদম পুরুষালী মনোভাব থাকতে হবে। এই জন্য কড়া মেজাজের হয় এক, দ্বিতীয় হচ্ছে কর্তৃত্ব পরায়ণ হয়, বিশেষ করে পরিবারের মধ্যে আর কি। হ্যাঁ, এদের মধ্যে একটা বিশ্লেষণ করার ক্ষমতাও থাকে। ঠিক আছে, যারা কৃত্তিকা নক্ষত্রের জন্ম, এবং এটি হচ্ছে আমাদের তিনটা পদ আমরা পাই। কৃত্তিকার পরে যে নক্ষত্রটি থাকে এখানে, সেটি হচ্ছে রোহিণী। চমৎকার এই রোহিণী নক্ষত্র, চাঁদের একদম প্রিয় স্ত্রী আর কি, মানে চন্দ্রের প্রিয় স্ত্রী বলা যায় রোহিণী। আহ আচ্ছা, তো এই রোহিণী নক্ষত্রে এখানে চারটা পদই রয়েছে এই রাশিতে। সেই রোহিণী নক্ষত্রে কি কি বৈশিষ্ট্য? এটা চন্দ্রের নক্ষত্র, চন্দ্র হচ্ছে রোহিণীর মালিক। এবং বৃষ রাশির বলা যায় মূল যে হৃৎপিণ্ড বা হার্ট, এটা হচ্ছে রোহিণী নক্ষত্র। ভালো করে বোঝেন, বৃষ রাশির মূল যে হৃৎপিণ্ড বা হার্ট, সেটাই হচ্ছে রোহিণী নক্ষত্র। এবং এইটি অত্যন্ত শুভ, এক উর্বর এবং সৃষ্টিশীল প্রকৃতির হয়। এবং এখানে চন্দ্র যখন নিজেই অবস্থান করে রোহিণীর কাছে যায়, মানে রোহিণীর বাড়ি যখন ভ্রমণ করে, অর্থাৎ রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করে কারো জন্মরাশিতে, সোনাই সোহাগা, এরা প্রচুর কল্পনা বিলাসী হয়, ক্রিয়েটিভ হয়, মানসিক ক্ষমতা এদের চমৎকার থাকে। তো রোহিণী মানে কি? রোহিণী মানে গ্রোয়িং, রোহিণী মনে রাখবেন। আর রোহিণীর অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি বৃদ্ধি পাওয়া, ইনক্রিজিং, গ্রোথ। ঠিক আছে, তো এই অংশে যদি আপনার এই চন্দ্র কারো রাশি বা লগ্ন যেটাই হোক না কেন,
এরা অত্যন্ত সৌন্দর্যপ্রিয় হয়, বিলাসী প্রকৃতির হয়, ব্যবসায়িক বুদ্ধি সম্পন্ন হয়, এবং এদের চোখ এবং কণ্ঠ অত্যন্ত আকর্ষণীয় হয়। ঠিক আছে, কারণ কি এখানে চন্দ্র উচ্চস্থ হবে এক, চন্দ্র উচ্চস্থ হওয়া মানে হচ্ছে অবশ্যই তার মধ্যে একটা মানে ওই যে রিসেপটিভ কোয়ালিটি থাকবে, অর্থাৎ যে কেউ তার সৌন্দর্যে পাগল হয়ে যাবে, সৌন্দর্য প্রিয় হয়, বিলাসী প্রকৃতির হবে, এবং ব্যবসায়িক বুদ্ধিও তার মধ্যে থাকবে। ঠিক আছে, মেন হচ্ছে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা সুন্দর হবে। পরবর্তী আরেকটি নক্ষত্র রয়েছে, এটা হচ্ছে মৃগশিরা। আচ্ছা, নক্ষত্র কিন্তু এখানে শেষ না, এটা জাস্ট বেসিক। মৃগশিরা নক্ষত্র নিয়ে কোর্সই আছে আলাদা পুরা। তো এটা আপনারা ভাববেন না যে আমি নক্ষত্র নিয়ে এখানে শেষ করে যাচ্ছি অল্প অল্প বলে, জাস্ট বেসিকটা বলছি। মৃগশিরা, এখানে আমরা আবার চারটা পদ নেই, এখানে দুইটা পদে আছে, বাকিটা আমাদের পরে মিথুন রাশিতে পাবো। ফার্স্ট পদ এবং সেকেন্ড পদে আছে। এই মৃগশিরার যে মালিক সে হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে মালিক। তাহলে মৃগশিরা নক্ষত্র, এখানে মঙ্গলের যে একটা খাত্র শক্তি অর্থাৎ যুদ্ধের প্রবাবিলিটি সম্ভাবনা থাকে এখানে। হ্যাঁ, মঙ্গলের শক্তি কি করে, এই রাশিতে এসে কিছুটা নমনীয় প্রকৃতির হয়। হ্যাঁ, এবং এদের মধ্যে সার্চিং মেন্টালিটি বেশি থাকে। গুপ্ত কোনো কিছু পেলেই যে আমি খুঁজবো বা বের করে নিয়ে আসবো, এটা হচ্ছে এদের মধ্যে থাকে। কারণ মঙ্গলে হচ্ছে কি গুপ্ত বিদ্যা, মানে সেই গুপ্ত বিষয়গুলোকে খুঁজে বার করে গোয়েন্দাগিরি করে আর কি। হ্যাঁ, এবং স্থির রাশির মধ্যে এসে মানসিকভাবে একটু চঞ্চল বা সন্ধানী হয়ে ওঠে, মানে কিউরিয়াস মাইন্ড বলে না, এরকম প্রকৃতির আর কি, একটু চঞ্চলও হয়। যেহেতু মঙ্গল একটু চঞ্চল, মঙ্গল চর রাশি হওয়ার কারণে তার মধ্যে একটা চঞ্চলতাও কিছুটা থাকবে, অস্থির প্রকৃতি থাকে আর কি, যার কারণে এদের মন মানসিকতা কিছুটা চঞ্চল প্রকৃতির হয় এবং একটু অনুসন্ধিৎসু হয়। যেমন যে বাচ্চাগুলো একটু চঞ্চল প্রকৃতি, এরা কিন্তু প্রচন্ড কিউরিয়াস হয়, মেধাবী হয়, সেটা ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে এরা জমি জমা বা রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে প্রচন্ড আগ্রহ থাকে বৃষ রাশির মধ্যে। এখন দেখুন আপনারা, যারা সাধারণ, যারা এই আচার্য গণক, যারা বৃষ রাশির ফল বলে, বৃষ রাশির সকল ফল সবার জন্য সমান না। যদি দেখতে হবে আমার কোন নক্ষত্রে আছে, কোন পদে আছে, তার উপর অনেক কিছু নির্ভর করবে। বৃষ রাশি একই ব্যক্তি, কেউ আছে কৃত্তিকা নক্ষত্রে, কেউ আছে রোহিণী নক্ষত্রে, কেউ আছে মৃগশিরা নক্ষত্রে, সবগুলোর ফল আলাদা আলাদা। মৃগশিরা হলে ওই যে বললাম, এরা জায়গা জমি নিয়ে ব্যবসা বাণিজ্য মানে খুব প্রচন্ড আগ্রহ থাকে, এদের মধ্যে কিউরিয়াস মাইন্ড থাকে, একটু চঞ্চল প্রকৃতি থাকে। আবার রোহিণী নক্ষত্রে থাকলে এরা একটু মানে একটু সৌন্দর্য প্রিয় হয়। হ্যাঁ, এদের চোখ, কণ্ঠ এগুলো চমৎকার হয়। তারপর এরা একটু সৌন্দর্য প্রিয়, বিলাসী প্রকৃতির হয়। আবার কৃত্তিকা নক্ষত্রে থাকলে এটা একটু বিশ্লেষণাত্মক ক্ষমতা সম্পন্ন হয়, এবং এদের মধ্যে তেজ থাকে, অথরিটেটিভ পাওয়ার থাকে। সবকিছু আলাদা আলাদা। এই জন্য পাই পাই করে আপনাদেরকে এগুলো শিখতে হবে, বুঝতে হবে। একদম নিখুঁত প্রেডিকশন করতে হলে আপনাদেরকে এগুলো একদম মানে খুব নিখুঁত ভাবে যেতে হবে। এই জন্য অ্যাস্ট্রোলজি আসলে 1-2 বছরে হয় না, এটা মিনিমাম 3 থেকে 5 বছর পড়ে থাকতে হয়, বিভিন্ন ব্রাঞ্চ গুলো শিখতে হয়, গভীর পর্যায়ে এগুলোকে আত্মস্থ করতে হয়। ওকে, যাক, মোটামুটি আমরা নক্ষত্র তিনটা নিয়েও আলোচনা করলাম। এবার আমরা দেখি এবার কি গ্রহগত অবস্থা কি কি। এখানে উচ্চস্থ হয় কোন গ্রহটা, একটু আগে বলেছিলাম, এখানে কিন্তু মুন উচ্চস্থ হয়, মানে চন্দ্র। চন্দ্র কি হয়, উচ্চস্থ। উচ্চস্থ মানে কি, ভালো অবস্থানে থাকে, একদম এক্সল্টেড থাকে। চন্দ্রের বিশেষ করে 3 ডিগ্রি, চন্দ্রের যখন 3 ডিগ্রি হয়, 3 ডিগ্রি, আমি 3 লিখে দিচ্ছি। 3 ডিগ্রি যখন অবস্থান করবে তখন এটা সুতুঙ্গি বলে, অর্থাৎ একেবারে তুঙ্গের মধ্যে একদম সর্বোচ্চ চূড়ায়, পরম উচ্চস্থ। এটাকে আমরা বলি পরম, মানে একদম একেবারে অ্যাবসলিউটলি এক্সল্টেড বলবো। তো কেন, কারণ হচ্ছে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। চন্দ্র মানে মাইন্ড, মন। তো মন সবচেয়ে বেশি শান্তি পায় কখন, যেখানে নিরাপত্তা থাকে, যেখানে খাবার থাকে, যেখানে সম্পদ থাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলা, নিরাপত্তা, খাদ্য এবং সম্পদ, এই তিনটে বিষয় থাকলে মানুষ কিন্তু সবচেয়ে ভালো থাকে, সুখে থাকে, মন মানসিকতা ভালো থাকে। বৃষ রাশি নিরাপত্তা দেয়, স্বাভাবিক, কারণটা স্থির রাশি। আবার এটি আমাদের স্থিতিশীলতা দেয়, যেহেতু পৃথ্বী রাশি এক। তার মধ্যে এই কারণেই চন্দ্র এখানে সবচেয়ে ভালো থাকে, সুখে থাকে। এবং এখানে রোহিণী নক্ষত্র আছে, তার স্ত্রীও কিন্তু এখানে, সবগুলাই স্ত্রী, বাট রোহিণী একটু প্রিয় বেশি আর কি। আহ এগুলো আমরা নক্ষত্রের ক্লাসে ডিটেইলে আলোচনা করব। 87 নক্ষত্রে কিন্তু ভ্রমণ করে চন্দ্র, এগুলো অনেক গল্প আছে। তো যাই হোক, এখন সে অত্যন্ত ভালো থাকে এই জন্য 3 ডিগ্রিতে। এবং এটার মূলত্রিকোণ কি, মূলত্রিকোণ হচ্ছে মানে মূলত্রিকোণ বলতে হচ্ছে আনন্দ স্থান। অর্থাৎ আপনি বলেন, আমি একটা ঘর বলি,
ধরুন আপনি আপনার বাড়িতে গেলেন, আপনার বাড়িতে গেলে আপনি একটু আনন্দ থাকবেন স্বাভাবিক, পুরো বাড়িতে, এবং সেই ঘরে বাড়িতে আপনার একটা পার্সোনাল রুম রয়েছে, সেই রুমটাতে থাকলে আপনি সবচেয়ে আনন্দে থাকেন, কারণ ওই রুমটা আপনার মতো করে গুছানো। তো পুরো বিশ্বরাশিতে চন্দ্র ভালো থাকে, কিন্তু আবার ওই 3 ডিগ্রির মধ্যে সবচেয়ে ওই আলাদা একটা রুমে গিয়ে সে সবচেয়ে আরো আনন্দে থাকে। এটা হলো এক্সল্টেড, এটাকে আমরা বলি উচ্চস্থ। হ্যাঁ, এবং এখানে মতান্তরে অনেক সময় রাহু উচ্চস্থ হয়, যেটা ভোগের যেটা কারক। এই সেকেন্ড হাউসটা বা বৃষ রাশি অনেক সময় ভোগ বৃত্তি বাণিজ্য বিলাসী যে জীবনযাপন, এই কারণে অনেক সময় রাহুটাকেও ওখানে উচ্চস্থ বলা ধরে নেয় আর কি। তো আমরা রাহু এখন পড়ছি না, আমরা এখন চন্দ্র পড়ছি, চন্দ্র এখানে উচ্চস্থ হয়, তবে তার একটা আনন্দ স্থান হচ্ছে একেবারে মূল ত্রিকোণ, যাকে আমরা বলি মূল ত্রিকোণ। মূল ত্রিকোণ মানে হচ্ছে আনন্দ স্থান। সেই আনন্দ স্থান কত, এই 3 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত, একদম শেষ পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে তার আনন্দ স্থান। অর্থাৎ এখানে চন্দ্র মুন যদি আপনার 3 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে কোনো একটা ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সে মূল ত্রিকোণে থাকবে। আর যদি 0 থেকে 3 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সে একেবারে চরম অবস্থায় থাকবে। ঠিক আছে, উচ্চস্থ অবস্থানে থাকবে আর কি। আবার যেটা বললাম রাহু, যেটা আমাদের অনেক সময় ঐতিহ্য অনুসারে রাহু কিন্তু এখানে বলশালী হয়, কারণ রাহু হচ্ছে জাগতিক ক্ষুধা ভোগ বিলাসিতার সম্পদের, এটা পছন্দ করে বেশি রাহু। রাহু মানে হচ্ছে সম্পদ, রাহু মানে হচ্ছে ভোগ বিলাস, জগৎকে ভোগ করা, এটা হচ্ছে রাহুর কাজ। তো এই রাশিতে রাহু থাকলে কি হয়, জাতকের মধ্যে স্বাভাবিক অঢেল সম্পদ গড়ার প্রবণতা তৈরি হয় বা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। মানে রাহু যদি এখানে থাকে, কেমন রাহু আহ চমৎকার, এখানে আমার সম্পদের প্রতি আগ্রহ দেবে। ঠিক আছে। আর এখানে যে গ্রহটা নিচস্থ, অনেক কিছু কিছু গ্রহ তো উচ্চস্থ হবে, কিছু কিছু গ্রহ নিচস্থ হয়। তো রাহু যদি উচ্চস্থ হয়, এখানে কেতু হবে নিচস্থ। কেন কেতু নিচস্থ? আর রাহু তো হচ্ছে ভোগের কারক, আর কেতু হচ্ছে মোক্ষের কারক। কেতু মানে হচ্ছে মোক্ষ বা কি বলা যায়, মানে ডিটাচমেন্ট, সেপারেশন। কেতু মানে হচ্ছে মোক্ষ বা বিয়োগ, আধ্যাত্মিক প্রকৃতির এই গ্রহটা। কেতু নিয়ে তো অনেক আলোচনা। কেতু নিয়ে আমরা অনেক আলোচনা করব, কেতু মানে কি জিনিস রে বাপটা। এই কেতু রাহুকে যে বশ করতে পারে এখনকার যুগে, কেতু মানুষকে পুরা জগৎ থেকে আলাদা সন্ন্যাস তৈরি করে ফেলতেছে। পাগল, মানে একদম কি বলতাম, এই এত অনেক সম্পদ। আমরা ভগবান বুদ্ধদেবের কথা বলি, উনি ওনার রাজ্য ছেড়ে, সম্পদ, স্ত্রী, পুত্র রাহুল ছিল, সব ছেড়ে, মানে কি বলা যায়, ত্যাগের পথে চলে গেছেন। কেতু মানে ত্যাগ। তো এগুলো কেতু আমাদেরকে ত্যাগী হতে শেখায়। তাহলে যেখানে রাহু উচ্চস্থ হবে, যেখানে ভোগবিলাস রয়েছে, সেখানে কেতু তো নিচস্থ হবেই। কেতু হচ্ছে দুর্বল, ত্যাগ মোক্ষের বিষয়। বৃষ রাশি যেহেতু সঞ্চয় এবং ভোগের বিষয়, সম্পূর্ণ বিপরীত ধর্মী হওয়ার কারণে কেতু এখানে খুব একটা ভালো বোধ করে না। দেখবেন যারা সাধু সন্ন্যাসী ত্যাগী প্রকৃতি, তাদেরকে যদি আপনি এখন বাড়ি গাড়ি সম্পদ ধ্যান দৌলত নারী টারি দিয়ে রাখেন, প্রকৃত সাধুর কথা বলছি, তারা এগুলোকে কোনো আগ্রহ পাবে না। ওই বাড়িতে নিয়ে গেলে ওই ভালো লাগতেছে না, আমার জঙ্গলই মঙ্গল, আমার তপবনই ভালো, আমার সেই ছনের ঘরটাই ভালো সাধন ক্ষেত্র, ওনার কাছে ওইটাই অত্যন্ত ভালো। এটা হচ্ছে কেতুর মন মানসিকতা। এই কারণে কেতু ওখানে ভালো বোধ করে না, বিধায় সে নিচস্থ হয়ে যায়। আর রাহু উচ্চস্থ হয়ে যায়, কারণ রাহু তো বাবা সেই নারী বাড়ি গাড়ি ধন দৌলত সম্পদ মদ থেকে শুরু করে সব আছে এখানে ভোগের, এই বৃষ রাশিতে। এই জন্য রাহু চমৎকার থাকে। আবার চন্দ্র তো আছে, চন্দ্র তো, রাহু চন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি মানে কি বলবো, তাদের মধ্যে সম্পর্ক আছে, আবার দুঃসম্পর্ক আছে। চন্দ্র অ্যাকচুয়ালি কারো শত্রু না, চন্দ্র সবার সাথে ভাব মিলিয়ে চলে। আচ্ছা, তো এবার তো আমরা তো জানলাম এখন এখানে বৃষ লগ্ন এবং যে শনি, আমরা জানি বৃষ লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে নবমপতি এবং দশমপতি, যেটি রাজযোগকারী। তো যোগকারক গ্রহ যদি বলেন, প্রত্যেকটা বিষয়ে আমরা যোগকারক গ্রহটা দেখি একটু। যোগকারক গ্রহ নামে একটা বিষয় আছে। যোগ হচ্ছে, এখানে যোগকারক গ্রহ কি? যোগকারক গ্রহ হচ্ছে শনি, কারণ শনি হচ্ছে নবমপতি এবং একইভাবে দশমপতি, নবম দশমপতি। অর্থাৎ ত্রিকোণপতি এবং কেন্দ্রপতির মধ্যে যদি সম্পর্ক হয়, সেটাকে বলা হচ্ছে রাজযোগ। ত্রিকোণপতি মানে কি? ত্রিকোণ মানে হচ্ছে যে 159, এটা আগে বলেছিলাম। আর কেন্দ্র কোণগুলা, কেন্দ্র বলে একটা কনসেপ্ট রয়েছে, আমরা হয়তো আরো বিস্তারিত জানবো। আমাদের বেদিক অ্যাস্ট্রোলজিতে এটা মানা হয়, সেটা হলো
কেন্দ্র মানে হচ্ছে কি 1, 4, 7, 10, এগুলোকে বলা হচ্ছে কেন্দ্রস্থান বা কেন্দ্রস্থান। আর ত্রিকোণ স্থান কোনগুলো, এটা তো আমরা আগেই বলেছিলাম, সেটা হচ্ছে 1, 5, 9, 1, 5, 9। এগুলো সবাই জেনে রাখবেন, যারা নতুন তারা জেনে রাখবেন, আর পুরানো সবাই জানেন। কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7, 9, তার মানে প্রথম রাশি, চতুর্থ রাশি, সপ্তম রাশি, দশম রাশি, বা ভাবও বলতে পারি বা হাউসও বলতে পারি। ঠিক আছে। আর ত্রিকোণ মানে হচ্ছে 1, 5, 9। এখন এই কেন্দ্র এবং ত্রিকোণদের সাথে যদি সম্পর্ক হয় তবে সেটা রাজযোগ সৃষ্টি করে। দুইটা যোগ আছে, একটা হচ্ছে রাজযোগ বেদিক অ্যাস্ট্রোলজিতে, একটা হচ্ছে ধনযোগ। ধনযোগ মানে কি, ত্রিকোণপতিদের মধ্যে যদি সম্পর্ক হয়, যেমন কারো লগ্নপতির সাথে পঞ্চমপতি সম্পর্ক হয়েছে। সম্পর্ক কিভাবে, এটা হয়তো বা কোনো রাশিতে বসে আছে বা দৃষ্টি বিনিময় করছে বা একে অপরের নক্ষত্রে অবস্থান করছে বা জুতি তৈরি করেছে, এটাকে বলে ধনযোগ। তাহলে প্রথম পতি, পঞ্চম পতি, নবম পতির সাথে যে সম্পর্ক সেটি হচ্ছে ধনযোগ। আর রাজযোগ কোনটা, রাজযোগ হলো আপনার এই কেন্দ্রপতিদের সাথে যদি ত্রিকোণপতির সম্পর্ক হয়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লগ্নপতি একেবারে রাজযোগ ধনযোগ দুইটাই একসাথে পড়ে, কারণ ওয়ান দুইটাতে আছে। কেমন? তো বৃষ লগ্ন, কারো যদি লগ্ন বৃষ হয়, আপনি গুনে গুনে দেখবেন। আমি দেখাচ্ছি, ধরলাম কারো এখানে লগ্ন ফার্স্ট হাউস, তাহলে এখানে পঞ্চম, এটা হলো পঞ্চম, এটা হলো সপ্তম, এটা হলো নবম, আর এটা হলো দশম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনার যে এখানে চতুর্থ, পঞ্চম, দশম। আচ্ছা, এখানে এখন বুধ, এই রবি এবং বুধ। রবি হচ্ছে চতুর্থপতি বৃষলগ্ন সাপেক্ষে, আর পঞ্চমপতি হচ্ছে বুধ। তো রবি বুধ যদি একসাথে বসে থাকে, যেটাকে আমরা রবু লিখি, এটাকে বা এটাও কিন্তু রাজযোগকারী। And, হ্যাঁ রাজযোগকারী, অর্থাৎ চতুর্থপতি এবং পঞ্চমপতি একসাথে বসে আছে। আবার একইভাবে নবমপতি এবং দশমপতি, এটা হচ্ছে সেটার্ন, একটা গ্রহ। তাহলে এখানে শনি হচ্ছে যোগকারক গ্রহ, রাজযোগকারী গ্রহ আর কি। তাহলে রাজযোগকারী গ্রহ স্বাভাবিকভাবেই আমাদের ভালো যায়, কারণ কেন্দ্রপতি এবং ত্রিকোণপতির দশা যখন কারো জীবনে চলে, এটা ভালো যায়। এই সময় আমাদের বিভিন্ন রকমের চাকরি বাকরি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, নারী বাড়ি সব মোটামুটি একটা ওপেন হওয়ার সূচনা হয় আর কি। এখানে যোগকারক গ্রহ হচ্ছে সেটার্ন, এবং কারণ এটা ওই যে নবমপতি এবং দশমপতি। তার মানে এখান থেকে আমরা ধৈর্য পাচ্ছি, শনি থেকে আমরা কি পাই, ধৈর্য, পরিশ্রম, এটা পাই। তাই এখানে একটা রেমিডি সবাইকে বলে দিই, যাদের বৃষ লগ্ন, ভালো করে খেয়াল করুন, যাদের বৃষ লগ্ন বা বৃষ রাশি, মানে চন্দ্র এখানে যদি অবস্থান করে, সেই অনুযায়ী কেউ যদি পরিশ্রম করেন এবং কেউ যদি ধৈর্য ধারণ করেন, তাহলে তাদের জীবনে প্রচন্ড ভাগ্য, কর্ম, মোটামুটি শুক্রের দশায় বা শুক্রের সম্পদ যা আছে সবকিছু পাবেন, এবং এরা ফ্ল্যাট বাড়ি, বিভিন্ন রকমের ধন সম্পদ এদের জীবনে আসবে। সম্পূর্ণ যত পরিশ্রম হবে তত বেশি ইনকাম, তত বেশি অর্থ আসতেই থাকবে। ধৈর্য হারা চলবে না, কারণ শনি রাজ্যকারী। এবং এই শনি রাজ্যকারী হওয়ার কারণেই আপনার শনির দশাতে কেউ যদি পরিশ্রম করেন, ধৈর্য ধরেন, বয়স্কদের যদি কেউ সাপোর্ট করেন, মানে লেবার শ্রেণী যারা রয়েছে এবং বয়স্ক, তাদেরকে যদি কোনো কষ্ট না দিয়ে থাকেন, বরং তাদেরকে যদি উপকার করেন, তাহলে শনিদেবের আশীর্বাদ পরিপূর্ণভাবে আপনার উপরে থাকবে। ঠিক আছে। এবং এই রাজ্যকারীর কারণেই এই যে আমরা অনেক সময় স্টোন দিই না, স্টোন ফেস্টোন বিভিন্ন রকম দিচ্ছি না, এগুলোর চেয়ে সবচেয়ে কার্মিক রেমেডি সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি নিজেও স্টোন খুব একটা সেল করি না, এবং এক্ষেত্রে আমি বলি যে দেখুন, আপনি যেহেতু আপনার যেহেতু লগ্ন এখানে হচ্ছে বৃষ রাশি, তো আপনার জন্য শনি রাজ্যকারী, এবং শনির দশাকালীন সময়ে বা জীবনের যে কোনো সময়ে আপনি যদি পরিশ্রম রাখেন, ধৈর্য ধারণ করেন, তাহলে আপনার অর্থবিত্ত খ্যাতি প্রতিষ্ঠা আসবে। আর আপনি যদি অলসতা করেন, যে আজ করবো কাল করবো, কাল কাল করে করে শেষ, তাহলে আপনার জীবনে অর্থ আসবে না। আপনি অলসতা করবেন, রোগ ব্যাধি বেড়ে যাবে, নানান রকমের প্রবলেম তৈরি হবে। এবং বিশেষ করে পায়ের ব্যাধি, যেহেতু শনি আমাদের অ্যাকচুয়ালি পা গুলোকে ইন্ডিকেট করে, আমাদের একদম কোমর থেকে নিচের অংশগুলো যেগুলো আছে, হাঁটু থেকে শুরু করে, এই পায়ের ব্যথা বেদনা একটু ভুগবেন। বোন ফ্র্যাকচার হয়ে যাওয়া, বা দেখা যায় কি বোনের এই কি বলে রিউমাটিজম, মানে ওই ব্যথা বেদনা বাত, এগুলোর মধ্যে ভুগতে হবে। কেমন? তো শনি জাতীয় যা যা প্রবলেম আছে এগুলো দেখা দেবে। ক্লিয়ার? এবার যাই হোক, তো দ্বিতীয় ভাব থেকে বা দ্বিতীয় রাশি থেকে আমরা কি কি বুঝে, আমরা আগে বলেছিলাম ধন, অর্থাৎ এখানে আমাদের ওয়েলথ, লিকুইড মানি, ব্যাংক ব্যালেন্স, সেভিং মানি, ডিপোজিট যা যা রয়েছে এগুলো।
হচ্ছে আমাদের এই সেকেন্ড। হ্যাঁ, স্পিচ। কেউ কিছু কি বলবেন? জি স্যার। স্যার রাজযোগ আর ধনাযোগটা একবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা। আহ, ঠিক আছে, চমৎকার। রাজযোগটা আবার বলছি, রাজযোগটা হচ্ছে যখন কেন্দ্রপতি এবং কোণপতিদের সাথে সম্পর্ক হয়। রাজযোগ মানে হলো কেন্দ্রপতি এবং ত্রিকোণপতিদের মধ্যে সম্পর্ক। কথার কথা আমরা এখানে যদি বলি, যখন ধরুন বা কোনো কোনো ছকে কেন্দ্রপতি ত্রিকোণপতি একই গ্রহ থাকতে পারে। যেমন বৃষ লগ্ন, আমি তুলা লগ্ন ধরলাম, এখানে লগ্ন ফার্স্ট হাউস, তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে ফোর্থ এবং পঞ্চম গ্রহ কোনটা? সেটার্ন, তাই না? তাহলে তুলা লগ্নের ক্ষেত্রেও কিন্তু রাজযোগকারী গ্রহ হচ্ছে কে? শনি। কারণ কি? শনি হচ্ছে চতুর্থপতি এবং একইভাবে পঞ্চমপতি। গুনে গুনে দেখেন আপনি, এই যে 1 2 3 4 5, তাহলে ফোর তো হচ্ছে কেন্দ্র, তাই না? এটা হচ্ছে কেন্দ্রপতি, আর পঞ্চমটা হচ্ছে ত্রিকোণপতি। তাহলে কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি একই গ্রহ, কিন্তু একই গ্রহ হওয়ার কারণে শনি হচ্ছে তুলা লগ্ন বা তুলা রাশির জন্য রাজযোগকারী গ্রহ। তাই শনির দশা চলাকালীন সময়ে জাতকের প্রভূত উন্নতি আসবে, এবং বলা যেতে পারে সে যদি ওই যে আগের মতোই পরিশ্রম করে, ধৈর্য ধারণ করে, মন ভালো থাকে, কেমন, এইগুলো করলে অবশ্যই তার জন্য ভালো। বৃষ লগ্নের ক্ষেত্রে একই কথা, এটা হচ্ছে নবমপতি এবং দশমপতি, এই একই কথা, কেন্দ্রপতি আর ত্রিকোণপতি সেম গ্রহ। এটা একই গ্রহ, অনেক সময় দুইটা গ্রহ মিলে হয়, অনেক সময় সিঙ্গেল একটা গ্রহই কিন্তু হয়ে যায়। শনি হচ্ছে এখানে রাজযোগকারী গ্রহ। ঠিক আছে। আচ্ছা, তো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখান থেকে এই যে বৃষ রাশি থেকে আমরা কি বুঝাই? বাণী, স্পিচ, অর্থাৎ গলার স্বর, গান, বাচন ভঙ্গি, এগুলো সবকিছু আমরা বৃষ রাশি থেকে দেখব। এবং সুবক্তা মানে ভালো ওরেটর হয়, স্পিকার হয়, হ্যাঁ, গায়ক হন আর কি। তবে এখানে যদি বলি, শুক্র যদি কারোর জন্য নিচস্থ অশুভ হয়ে যায়, বা যদি কোনো নেগেটিভ প্ল্যানেট এখানে বসে থাকে এই রাশিটাতে, তাহলে কিন্তু জাতকের ভাষা সমস্যা হয়। এরকম তোতলামি হতে পারে, কর্কশ ভাষা হইতে পারে, কটু ভাষা হইতে পারে, অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, আর হচ্ছে আমরা সেকেন্ড হাউস থেকে ফ্যামিলিটা ইন্ডিকেট করি, মানে আমাদের পরিবার। হ্যাঁ, পরিবারটাও কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। তো নিজের তৈরি পরিবার নয়, এটা কিন্তু আপনার যেখানে এক্সিস্ট করেন সেই পরিবার না, এটা একটু মনে রাখতে হবে। আপনি একটা পরিবার তৈরি করছেন ধরলাম, কথার কথা, মানে আপনার বিবাহের মাধ্যমে নতুন একটা পরিবার তৈরি করছেন, ওটা না। এটা হচ্ছে আপনার লিনিয়েজ। আপনি যে বংশে বা পরিবারে জন্মেছেন, সেই লিনিয়েজ বা পরম্পরা, এটাই হচ্ছে আপনার সেকেন্ড হাউস। তাই আমরা এই পরম্পরা, আগত নতুন আত্মীয় স্বজনের ক্ষেত্রে, আমরা বিবাহের ক্ষেত্রে বিশেষ করে আমরা সেকেন্ড হাউসটা জাজ করি। অনেকে সপ্তম হাউস জাজ করেন, কিন্তু আমাদের নারীতে আমরা সেকেন্ড হাউস, সপ্তম হাউস সবগুলোই জাজ করতে হয়, দুইটাকে জাজ করতে হয়। সেকেন্ড হাউস থেকে আমাদের আত্মীয়তা, পরিবার, বংশ পরম্পরা এগুলোকে ইন্ডিকেট করে। আবার খাবার, বিশেষ করে জিহ্বা এবং স্বাদগ্রহণ, দ্বিতীয় ভাবে বা দ্বিতীয় রাশিতে কোন গ্রহ আছে সেই গ্রহ অনুযায়ী আমাদের স্বাদ নির্দেশিত হয়। কেমন? যেমন মঙ্গল যদি থাকে, মঙ্গল হচ্ছে একটু স্পাইসি, মশলাদার, ঝাল, গরম এই ধরনের খাবার খেতে পছন্দ করে। বৃহস্পতি যদি থাকে, একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করবে। আপনি ওর এটা মানে চার্ট দেখে আপনি বুঝতে পারবেন আচ্ছা তুমি কোন ধরনের খাবার খেতে পছন্দ করো, আপনি বলতে পারবেন ইজিলি। তো সেটা আমরা আস্তে আস্তে গ্রহের আলোচনায় শেখাবো। আমরা তো এখন সাইনের মধ্যে আছি, রাশির মধ্যে আছি আর কি। গেল। যাই হোক, তো ভোজন রসিক হবে কিনা একটা ব্যক্তি, মানে প্রচুর খাবেন কিনা বা খাবারের গুণমান বোঝেন কিনা, এর সম্পূর্ণ বোধ বুদ্ধি থাকবে সেকেন্ড হাউস থেকে। খাবার, খাদ্য যে ব্যাপারগুলো, সেগুলো আমরা সেকেন্ড হাউস বা সেকেন্ড রাশি থেকে আমরা এগুলো দেখি আর কি। এবং পেশা হিসেবে কিরকম, অনেকেই বলে যে না আমার পেশা কেমন হতে পারে। দেখুন, এখানে আমরা পৃথ্বী তত্ত্ব পাচ্ছি এক, মাটি এবং শুক্রের একটা ব্যাপার রয়েছে। এই কারণে আমাদের এগুলো ফ্যাশন ডিজাইনিং, নন্দন তত্ত্বের সাথে যে রিলেটেড রয়েছে, যেমন ফ্যাশন ডিজাইনিং, বিজনেস, গয়নার বিজনেস, পারফিউমের বিজনেস, শুক্রের রাশি তো এই জন্য পারফিউমের বিজনেস, কসমেটিক্স আইটেমস গুলো, গহনাগুলো, এগুলো খুব চমৎকার আরামে একদম চমৎকার ভাবে সে করতে পারে। আবার যেহেতু এখানে আপনার আমাদের সেকেন্ড হাউস যেহেতু পৃথ্বী তত্ত্ব, সেখানে ভূমি রিলেটেড কাজগুলো আপনি করতে পারেন, ফার্মিং, কথার কথা,
রিয়েল এস্টেটের ব্যবসা, মানে গার্ডেনিং, অর্থাৎ নার্সারি আর কি, এগুলো করতে পারেন। আর যদি কেউ গায়ক হতে চায় বা গান গায় এরকম কেউ, তাহলে সেক্ষেত্রে গায়ক, বাচিক শিল্পী, ভয়েস আর্টিস্ট হতে পারে। ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে যদি রান্না বান্নার একটা ব্যাপার রয়েছে, যেহেতু শুক্রের রাশি, শুক্র কিন্তু ভালো রন্ধন শিল্পী, তো সেক্ষেত্রে আমরা রেস্টুরেন্ট বিজনেস, হোটেল ম্যানেজমেন্ট বা শেফ, হ্যাঁ, এগুলো আমরা হতে পারি চাইলে, কেমন। আর যদি ইকোনমিক্যাল, যেহেতু অর্থের সাথে রিলেটেড এই হাউসটা, ইকোনমিক রিলেটেড পেশাও যেতে পারে, যেমন ধরুন ব্যাংকিং পেশা, শেয়ার মার্কেট, বা ক্যাশিয়ার, হ্যাঁ, বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এগুলো কিন্তু হতে পারে। আমরা বলছি না যে হবেই হবে, এগুলো আমরা শুধুমাত্র কয়েকটা ক্ষেত্রের কথা বললাম। একদম নিখুঁত প্রফেশন জাজ করতে গেলে আমাদের অনেক কিছু দেখতে হয়, শুধু একটা হাউস, একটা রাশি না, আরো অনেক কিছু দেখতে হয়। এটা আমরা শনির দেখে বিভিন্ন রকমের এগুলো আমরা দেখবো, জানবো, আমাদের নারী জ্যোতিষ এবং বৈদিক মতে, দুটা মতেই আমরা শিখবো। ঠিক আছে। দশম ভাব দেখতে হয়, ঠিক আছে, শনি দেখতে হয়, কারণ শনি হচ্ছে আমাদের প্রফেশনের ন্যাচারাল কারগ্রহ। এই শনি যদি, কথার কথা আমি এখানে একটা সূত্র বলে দিই, এই যে শনির কথা বললাম, শনি যদি কারো বৃষে বসে থাকে, কথার কথা, তাই ন্যাচারাল প্রফেশনের কারগ্রহ বৃষ রাশিতে রয়েছে, হ্যাঁ, এবং এইখানে থাকলে ওই সেই, তাহলে ওই ধরনের কাজের সাথে রিলেটেড হবে, যা যা বললাম এতক্ষণ, কেমন। শনি বসতে পারে, অথবা কারো যদি দশমপতি, দশমপতি থেকে, যেহেতু আমরা দশম ভাব থেকে কর্ম দেখি, তাহলে দশমপতিও যদি কখনো কোনো না কোনো ভাবে বৃষ রাশির সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলে সে কিন্তু ওই রিলেটেড প্রফেশন, জব, চাকরি, এগুলোতে যাবে। আরো অনেক বিশ্লেষণ আছে আমাদের, নবাংশ, দশমাংশ, অনেক কিছু দেখতে হবে বেদিক মতে আর কি। নারী মতে আমরা আমাদের সেটার্ন থেকে কানেক্ট, কোন কোন গ্রহের সাথে যুক্ত, ওটা দেখতে হবে। তো যাই হোক, এখানকার এই রাশিটা এতক্ষণ পজিটিভ গুণগুলো বললাম, এবার আমরা যদি একটু নেগেটিভ কয়েকটা বিষয় আমাদের জানতে হবে, কারণ নেগেটিভিটি আমাদের বেশি চলে আসলে, জানেন কি, আমরা যখন হতাশ হয়ে কোনো একজন জ্যোতিষীর কাছে যাই, তখন সেই জ্যোতিষী আপনার প্রথমে কিছু কথা বলে, বাকি সব নেগেটিভ কথা বলে। কারণ নেগেটিভ কথা বলে তখন তার মনটাকে ভারী করে দেওয়া হয়, বা এরকম এরকম হবে। আমি এমনও দেখেছি, আমার জ্যোতিষ জগতে আসার আগের কথা বলছি, আমি একজন জ্যোতিষীর কাছে গেলাম, একজন ডক্টর আসছে ওনার ওয়াইফকে নিয়ে এবং ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে। তো সেই চেম্বারে আমরা ওয়েট করছিলাম, আমি আর আমার এক তালতো ভাই ওয়েট করছিলাম। তখন দেখলাম যে ওই মহিলা যখন বেরোলেন চেম্বার থেকে, মানে আমরাও ঢুকতেছি, উনিও বেরোচ্ছেন, ওনার হাজবেন্ড বাইরে ছিলেন, পার্সোনাল কিছু ব্যাপার হয়তো, মহিলা কান্না করতেছে, কান্না করে, মানে খুবই প্রচন্ড টেনশন, কি না কি বলছে আমি জানি না, কি ভয়, তার চেহারার মধ্যে প্রচন্ড ভয় ফের ফুটে উঠেছে, প্রচন্ড কান্না করছে, কি না কি হবে না হবে, যাই হোক। এরপরে ওনার হাজবেন্ড ঢুকছে, তখন আমরাও একটু একটু ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে আমার হাজবেন্ড আহ মানে ওই যে স্টোন কেনার জন্য প্রায় মনে হয় 1,10,000 টাকা এরকম একটা অ্যামাউন্ট দিয়ে একটা স্টোন নিচ্ছেন। তো ম্যাক্সিমাম জ্যোতিষীরা হচ্ছে এরকমই, আমরা জ্যোতিষ বলাটা ভুল হবে, আসলে ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার আর কি, প্রফেশনাল যারা অ্যাস্ট্রোলজার, তারা প্রথমে ভয় ভীতি দেখি নেগেটিভ কথাগুলো বলে বলে প্রথমে আগে তার মনটাকে কি করে, ভারী করে দেয়। ভারী করার পরে এবার তো সেই এবার সলিউশন চাইবে, কিছু প্রেডিকশন করবে, হ্যাঁ আপনার ওইটা এটা ঘটেছে, তো এই জন্য আপনার আরো ঘটবে সামনে, দেখবেন আপনাকে সাফারিংস করতে হবে, সুতরাং আপনার রেমেডিও দরকার আছে, এগুলো বলে টলে তার সাইকোলজিক্যালি ভাবে হ্যাক করে দেখা যায় কি তার কাছ থেকে প্রচন্ড অ্যামাউন্ট নিয়ে তার একটা রেমেডি দেওয়ার চেষ্টা করে। তো ওই এখন সাধারণ মানুষের তো আর এত কিছু জানে না, বুঝে না, তারা ওই ওই ফাঁদে পড়ে যায়, 1,00,000 1,50,000 টাকা দিয়ে বিশাল একটা স্টোন কেনে, আর স্টোন কেনা মানে হচ্ছে ওই সলিউশন হয়ে যায়। তো দেখা যায় কি স্টোন কিনছে, এখন ওই যে বলে না যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, তো ন্যাচারালি হয়তো কোনো কারণে তার ওই প্রবলেম সলভ হয়ে গেছে, তখন ওই কেরামতিটা করছে কি, ওই হ্যাঁ জ্যোতিষে পাথর দিয়েছে বলেই তো আসলে কাজ হয়েছে, বুঝছেন। এইটা কিন্তু ম্যাক্সিমাম ঘটে, কেননা স্টোন বিজনেস যারা, আমি এখানে অনেকেই, আমি হ্যাঁ ব্যবসায়িক আলাপও করবো, ঠিক আছে, আপনারা অবশ্যই ইনকামের একটা সোর্স, আমি সবাই খাটো করছি না, স্টোনও আপনারা সেল করবেন, কোনো ব্যাপার না, কিন্তু এটা মনে রাখবেন স্টোন আমাদের পরিপূর্ণ সলিউশন না, এবং এক একটা স্টোনের প্রচন্ড দাম থাকে, যেগুলো অথেন্টিক স্টোন হয় তারও কিছু কার্যকারিতা আছে অবশ্যই, তবে সেই কার্যকারিতাটা আসলে আমরা এটাকে হাইলাইট করব না, ঠিক আছে, ওইটাকে আমরা বেশি হাইলাইট করাটা উচিতও না, তাহলে আমাদের অ্যাস্ট্রোলজি ছোট হয়ে যায়, স্টোনটা বেশি হয়ে যায়, হ্যাঁ, বা ওটাই সবচেয়ে বেশি।
আমাকে বাংলাদেশে বেশ কয়েকটা ইনস্টিটিউট প্রতিষ্ঠান অফার করেছিল মানে ক্লাস নেওয়ার জন্য। তাই বললাম আচ্ছা আমি কোন টপিকের ক্লাস নেব, বলে যে স্যার আপনি জেমোলজি নিয়ে ক্লাস নেন। তাই বললাম কেন জেমোলজি কেন, বলে যে, স্যার এটা এখানে অনেক খায়। বাংলাদেশে আপনি যদি করতে চান জেমোলজির উপরে আপনি প্রচন্ড ক্লাস নেবেন, বিজনেস করবেন, দেখবেন আপনি কোটিপতি হয়ে যাবেন। তাই আমি বললাম ঠিক আছে দাদা, নমস্কার, ভালো থাকবেন। আমি আসলে সে পর্যায়ে না, আমি যাই নাই। এই হচ্ছে বিষয়। তো নেতিবাচক দিকটা কি, সেটা হচ্ছে আসলে এই রাশির মধ্যে কিছু নেতিবাচক রয়েছে। এটা হলো জীবনের লক্ষ্য শুধু টাকা আরামায়েশ মনে করে এরা, এদের লাইফটা হচ্ছে এটাই। এরা আসলে আধ্যাত্মিকতা ওরকম খুব একটা যায় না, বা জীবনে নিঃস্বার্থ কাজ করা মানে সেবামূলক এগুলো খুব কম। শুধু ভোগ বিলাসিতা একটু বেশি থাকে এদের মধ্যে, আরামায়েশ আবার টাকা পয়সা, নারী, গাড়ি, এগুলো। আর এদের মধ্যে একটা জেদ থাকে, মানে অনেক সময় ভুল জেনেও দেখা যায় নিজের সিদ্ধান্ত অটল থাকতেছে, মানে নিজে ভুল করছে আবার নিজের সিদ্ধান্ত সেই সবার কাছে ফলাও করে বলছে। আর এদের মধ্যে একটু অলস্য ভাব থাকে। অলস্য ভাব কেন? কারণ শুক্র এবং চন্দ্র পীড়িত থাকে যদি, তবে এরা অত্যন্ত অলস এবং দীর্ঘসূত্রিতার মধ্যে থাকে। আর চন্দ্র উচ্চস্থ আর শুক্র হচ্ছে নিজের সক্ষেত্রপতি। এই কারণে শুক্র চন্দ্র যদি পীড়িত হয়ে যায় কোনোভাবে নেগেটিভ গ্রহ দ্বারা বা নেগেটিভ ভাব দ্বারায়, তাহলে অবশ্যই তাদের মধ্যে আলস্য ভাবটা আসবে। আলস্য ভাব থাকলে কিন্তু তাদের মধ্যে ধনদৌলত আসবে না, তখন শনি কি হয়ে যাবে, রাজ্যকারী গ্রহটা দুর্বল হয়ে যাবে। আর হচ্ছে এদের মধ্যে একটা মালিকানা বোধ থাকে, অর্থাৎ প্রিয়জন বা জিনিসের প্রতি এরা অতিরিক্ত অধিপরায়ণ হয়, মানে অধিকার, অর্থাৎ এটা আমার আমার আমার, এই যে আমার আমিত্ব, এইটা বেশি থাকে এদের মধ্যে। কোনো একটা সম্পর্কের ক্ষেত্রে বলে যে আমি যা বুঝি তাই করো, হ্যাঁ। তো যার কারণে এটা কি হয়, ও সম্পর্কের ক্ষেত্রে আসলে এগুলো ঝামেলা সৃষ্টি করে আর কি। এই হচ্ছে আমাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে। আর যদি রোগ ব্যাধির ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে এটাও নেগেটিভ পয়েন্ট, এটা জেনে রাখা ভালো। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমরা বৃষ রাশি পড়বো, সেটা হলো থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা। থাইরয়েড যেহেতু আমাদের গলার মধ্যে থাকে, গলার দুপাশে, তো যেহেতু ঘাড় গলা এগুলো সবসময় আমরা এই রাশি থেকে দেখি, এই জন্য থাইরয়েড প্রবলেম দেখা দিতে পারে যদি কখনো নেগেটিভ হয়। বারবার বলছি সবার যে হবে এমনটা না, এক্ষেত্রে নেগেটিভিটি থাকতে হবে। টনসিলাইটিস, গলার স্বর বসে যাওয়ায় প্রবলেমগুলো তৈরি হতে পারে। ঘাড়ের ব্যথা হতে পারে, যেটাকে সার্ভিক্যাল স্পন্ডালাইসিস বলে। আরেকটা হচ্ছে অতিরিক্ত খাবারের কারণে এদের মেদ বৃদ্ধি হয় বা ডায়াবেটিসের প্রবলেম দেখা দেয়। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বৃষ রাশি নিয়ে আমরা একটা বিস্তর পড়াশোনা করেছি। ঠিক আছে, এবং বিস্তর পড়াশোনা করেছি। এবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। কি বুঝলেন আর কি বুঝলেন এতক্ষণ ধরে সেটাও বলবেন।